আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুলের পরীক্ষার জন্য এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য। এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা প্রথমবারের মতো মিওসিস, মাইটোসিস এবং জীবের বংশগতি, যেখানে ডিএনএ, আরএনএ, জিন নিয়ে আলোচনা করা হয়েছে। কীভাবে আমাদের বাবা মার থেকে আমাদের মধ্যে আমাদের বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো এসেছে, আমাদের থেকে আমাদের পরবর্তী সন্তানদের মধ্যে কীভাবে আমাদের বৈশিষ্ট্যগুলো যাবে, আমাদের মতো দেখতে চেহারা হবে, কিংবা আমাদের মতো দেখতে চোখ হবে, নাক হবে, চুল হবে। তো এই জিনিসগুলা এই চ্যাপ্টারের শেষে আলোচনা করা হয়েছে। তাই এইখানে একদিকে কিভাবে আমরা বড় হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি হচ্ছে, আমাদের কোষগুলো বিভাজিত হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আবার এই কোষ থেকে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে এই বৈশিষ্ট্যগুলো কীভাবে স্থানান্তর হচ্ছে, সেই জায়গা নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমরা এমনভাবে পড়াবো যাতে এই চ্যাপ্টার থেকে যদি কোনো এমসিকিউ আসে, সেই এমসিকিউটা যে তোমরা খুব সহজে সলভ করতে পারো, আনসার করতে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা যেই তোমাদের বর্ণনামূলক প্রশ্ন আসবে, যেই ধরনের প্রশ্নই আসুক না কেন, সেই প্রশ্নগুলো খুব সহজে উত্তর করতে পারে, সেভাবে আমরা পড়াবো। এবং কীভাবে সবচেয়ে চিত্রসহ একে তোমরা গিয়ে সবচেয়ে বেশি মার্কস পাবা, সেটাও ক্লাসের মধ্যে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। আমি তোমাদের মিনহাজ চৌধুরী ভাই আছি আজকের অদম্য একাডেমির অনলাইন ক্লাসে। তো প্রথমেই কোষ বিভাজন কি। তো কোষ বিভাজন, যেহেতু প্রথমে কোষের বৃদ্ধি, এটা দ্বারাই বুঝতে পারতেছি যে কোষ বিভাজন হলো কোষের বৃদ্ধি হওয়ার জন্য কোষ বিভাজিত হয়। মনে করো একটা কোষ আছে, এটা একটা কোষ। তো এই কোষটা গিয়ে ভেঙে দুইটা কোষ হইল, এটাই গিয়ে কোষ বিভাজন। এটা কি? এটা কোষ বিভাজন। এই যে প্রথমে যেই কোষটা থেকে ভেঙে নতুন দুইটা কোষ হলো, প্রথম কোষটাকে আমরা বলবো মাতৃকোষ। প্রথম কোষটাকে আমরা কি বলবো? মাতৃকোষ বলবো। মাতৃ মানে মা, আমরা বলতে পারি এটা মা। আর এখান থেকে যেই দুইটা কোষ তৈরি হয়েছে, এই দুইটাকে বলবো আমরা অপত্য কোষ। অপত্য কোষ, এটা হলো কি প্রথমটা মাতৃকোষ, আর মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়েছে। ঠিক আছে? তো সবসময় যে দুইটা অপত্য কোষ তৈরি হবে ব্যাপারটা এরকম নয়, চারটাও হতে পারে। তাই আমরা সংজ্ঞায় বলতে হবে, যখন কোনো একটা মাতৃকোষ থেকে দুই বা ততোধিক অপত্য কোষ তৈরি হবে, সেই প্রক্রিয়াটাকে, সেই জৈবিক প্রক্রিয়াটাকে বলা হয় কোষ বিভাজন। সেই জৈবিক প্রক্রিয়াকে কি বলা হয়? কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন হলো একটি জৈব প্রক্রিয়া বা জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক নতুন অপত্য কোষ সৃষ্টি হয়। ঠিক আছে? তো জীবদেহের মধ্যে কোন কোন ধরনের কোষ বিভাজন হতে পারে, তা আমরা মূলত কি তিনটা প্রকার আছে। প্রথম প্রকারটা গিয়ে এমাইটোসিস। এই এমাইটোসিসটা গিয়ে আমরা মানুষ কিংবা যেসব উন্নত প্রাণী রয়েছে সেসবের মধ্যে এমাইটোসিস দেখা যায় না। এমাইটোসিস শুধুমাত্র একদম নিম্ন শ্রেণীর এককোষী যেসব গিয়ে প্রাণী রয়েছে সেই সবের মধ্যে দেখা যায়। এককোষী বা একদম নিম্ন শ্রেণীর যেসব জীব রয়েছে তাদের মধ্যে এমাইটোসিস দেখা যায়। এমাইটোসিস এই যে ভাইয়া প্রথমে দেখাইছিলাম না, যে একটা কোষ ভেঙে দুইটা কোষ হয়ে গেছে, একদম সরল, একদম সহজভাবে এরকম একটা কোষ ভেঙে দুইটা কোষ হয়ে যাওয়া, এটাকেই বলা হয় এমাইটোসিস। ঠিক আছে? আর মাইটোসিস আর মিওসিস হলো উন্নত কোষের মধ্যে মাইটোসিস এবং মিওসিস হয়। উন্নত জীবের দেহকোষের মধ্যে মাইটোসিস হয়। দেহকোষ মানে কি? দেহকোষ মানে হলো এই যে আমাদের দেহের ত্বক, মাংস, হাড় যাই আছে সবই গিয়ে দেহকোষ। আর আমাদের কিছু স্পেশাল কোষ আছে, যেসব গিয়ে মনে করো
যেগুলোকে বলা হয় জননকোষ। জননকোষ দিয়ে কি হয়? জননকোষ দিয়ে মূলত এই জননকোষ মিলিত হয়ে নতুন জীব তৈরি হয়, নতুন প্রাণী তৈরি হয়। যেরকম আমরা বলতে পারি শুক্রাণু এবং ডিম্বাণু, এরা হচ্ছে গিয়ে জননকোষ। প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু এরা হলো গিয়ে জননকোষ, এবং শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কি হয়? নতুন একটা জীব তৈরি হয়, এভাবেই বংশ বিস্তার হয়। তাহলে দেহকোষের মধ্যে হয় মাইটোসিস। মাইটোসিস কোথায় হয়? দেহকোষের মধ্যে। আর মিওসিস হয় জননকোষের মধ্যে। জননকোষ কোনগুলা বলছিলাম? জননকোষ হলো প্রাণীদের ক্ষেত্রে, জননকোষ হলো শুক্রাণু ডিম্বাণু, আর উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু ডিম্বক, এইগুলো। ঠিক আছে, তাহলে আসো আমরা এগুলা নিয়ে আরো বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। প্রথমেই হচ্ছে এমাইটোসিস। তো এমাইটোসিস আমরা বলেছি যেটাতে হচ্ছে গিয়ে সরাসরি কোষ বিভাজন হয়ে যায়। সরাসরি কি হয়ে যায়? কোষ বিভাজন হয়ে যায়। তো এইখানে কোষ বিভাজনের সময় মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। আমরা যদি একটা কোষ অঙ্কন করি, একদম সহজ একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিওলাস, যেটা খুব ঘন, আর এরপরে আরো ছোট ছোট এইখানে নিউক্লিওপ্লাজম থাকে। এটা হচ্ছে কি নিউক্লিয়াস, আর এই পুরো টাকে আমরা একটা কোষ বলতেছি। তো যেইখানে যখন অ্যামাইটোসিস হয় তখন নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে? সাইটোপ্লাজমের মধ্যে তো একদম হচ্ছে কি জেলির মতো জায়গা থাকে, সেখানের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, অন্য অন্য কোষের যেই উপাদানগুলো আছে, অঙ্কাণুগুলো আছে, সেগুলো এইগুলোর মধ্যে থাকে। তো নিউক্লিয়াস কে সাধারণত বলা হয় কোষের কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের একদম মেইন পার্ট। তো মেইন পার্টটা যখন বিভাজিত হইতেছে, একই সাথে সাথে আশেপাশের যেই সাইটোপ্লাজমটা আছে সেই সাইটোপ্লাজমটাকেও বলা কি হয়ে যাইতেছে? একসাথে বিভাজিত হয়ে যাইতেছে। কোষের সাইটোপ্লাজম মূলত কোষের মধ্যে যা কিছু আছে, নিউক্লিয়াস বাদে যা কিছু আছে সব কিছুই হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম হিসেবে আমরা ধরতে পারি সহজভাবে। আচ্ছা, তো এই যে সাইটোপ্লাজম, এবং আমরা মূলত কি পড়বো? যখন মাতৃকোষ থেকে নিউক্লিয়াস ও সরাসরি মাতৃকোষ থেকে কি হয়? সরাসরি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ তৈরি হয়, সেইটাকে বলা হয় অ্যামাইটোসিস। এই যে দেখো, আমরা এখানে নিউক্লিয়াস তোমাদের বইয়ে আছে, এই যে ভিতরে ঘন অংশটা হচ্ছে নিউক্লিয়াস আর বাহিরের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। তো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একসাথে কি হইতেছে? খাঁজ তৈরি হইতেছে। আমরা যদি এখানে যেটা ছোটো করে আঁকি, তো দেখা যাবে যে নিউক্লিয়াসটাও একটু খাঁজ তৈরি করতেছে ভিতরের, আর বাহিরের যেই সাইটোপ্লাজম অংশটা আছে সেটাও খাঁজ তৈরি করতেছে একই সাথে। তো এরপরে আস্তে আস্তে সেটা বিভাজিত হয়ে খাঁজটা আরও একটু ভিতরের দিকে ঢুকলো, এবং শেষ পর্যায়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইটাই একসাথে কি হয়ে গেল? বিভাজিত হয়ে গেল। লাস্টে গিয়ে দেখা গেল যে একটা নিউক্লিয়াসের একটা বিভাজিত হয়ে গেছে, দুই টুকরো হয়ে গেছে, আবার সাইটোপ্লাজমও দুই টুকরো হয়ে গেছে। এইভাবে দুইটা অপত্য কোষ তৈরি হওয়াকে বলা হয় অ্যামাইটোসিস প্রক্রিয়া। অ্যামাইটোসিস কাদের মধ্যে হয়? আমরা বলছিলাম একদম নিম্ন যেই প্রজন্ম যেই জীবগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে অনুন্নত যে জীবগুলো আছে, আমরা সাধারণত এককোষী জীব এবং আদিকোষী জীবের মধ্যে এটা দেখতে পারি। তো উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করো। ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে যে অ্যামাইটোসিস নিচের কোনটিতে অ্যামাইটোসিস হয়, বা ছত্রাকের মধ্যে কোন কোষ বিভাজন দেখা যায়? তো আমরা উত্তর দিতে হবে অ্যামাইটোসিস। ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা, এগুলো হচ্ছে গিয়ে আদিকোষী বা এককোষী জীব, এগুলোর মধ্যে অ্যামাইটোসিস দেখা যায়। তো এই যে অ্যামাইটোসিস একটা কোষ থেকে দুইটা কোষ হইল, এই যে দুইটা, মনে করো এটা একটা ব্যাকটেরিয়া ছিল, তো ব্যাকটেরিয়া যখন অ্যামাইটোসিস প্রক্রিয়া দুইটা অংশ হয়ে গেল, তখন এখন আমরা বলতে পারবো দুইটা কোষই হচ্ছে গিয়ে দুইটা ব্যাকটেরিয়া। দুইটা কোষ কি? দুইটা ব্যাকটেরিয়া। তার মানে একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া হয়ে গেছে। এটাকে আমরা কি বলতে পারি? বংশবৃদ্ধি বলতে পারি। যখন একটা থেকে আরেকজন হয় তখন আমরা সেটাকে একটা গাছ থেকে একটা গাছের বীজ থেকে আরেকটা গাছ হইল, তো সেটাকে বলি গাছের বংশবৃদ্ধি। আমরা যদি একজন মানুষ থেকে সেই মানুষের সন্তান হয়, তাহলে আমরা বলি সেটা মানুষের বংশবৃদ্ধি। তো একইভাবে একটা ব্যাকটেরিয়া থেকে যখন এরকম অ্যামাইটোসিস প্রক্রিয়ায় দুইটা ব্যাকটেরিয়া হয়ে গেল, তখন আমরা সেটাকে বলবো যে কোষের বংশ বিস্তার হয়েছে। কিসের হয়েছে? এই যে ব্যাকটেরিয়ার বংশ বিস্তার হয়েছে।
তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় এককোষী জীব বংশ বিস্তার করে, এককোষী জীব কি করে বংশ বিস্তার করে, এবং এ ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে। এই যে দেখো ডাম্বেল কি, যেটা দিয়ে ব্যায়াম করা হয়, যে মাঝখানটা হচ্ছে সরু থাকে আর দুই পাশে একটু মোটা থাকে, তো আমরা মাঝখানে সরু জায়গাটাতে ধরে ব্যায়াম করা হয়। তো এইখানে দেখো মাঝখানটা সরু হয়ে গেছে আর দুই পাশে একটু মোটা হয়ে গেছে, এটাকেই বলতেছে ডাম্বেল আকৃতির। এই শব্দটা মনে রাখতে হবে যে নিউক্লিয়াস যখন বিভাজন হয় তখন সেটা ডাম্বেল আকৃতির হয়। আচ্ছা, তো এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হওয়া, এটা ছোটো হয়ে খাঁজ তৈরি হওয়া, এটাকে ছোটো হওয়া বলে, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময় সাইটোপ্লাজমও সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। দুইটা অপত্য নিউক্লিয়াস মানে বোঝাচ্ছে নিউক্লিয়াসটা বিভাজন হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, তার মানে দুইটা নিউক্লিয়াসকে দুইটা অপত্য নিউক্লিয়াস। শুধু নিউক্লিয়াস দিয়ে তো আর কোষ হয় না, সাথে যখন সাইটোপ্লাজমও বিভাজিত হয়ে গেল তখন আমরা বলতেছি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম মিলে একটা অপত্য কোষ তৈরি হয়েছে। অপত্য নিউক্লিয়াস আর অপত্য সাইটোপ্লাজম নিয়ে অপত্য কোষ। অপত্য কোষ বলতে আমরা নতুন যেই কোষটা তৈরি হইতেছে, যে দুইটা কোষ, সেটাকে বোঝাচ্ছি। যেহেতু এইখানে হচ্ছে গিয়ে সরাসরি মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি হচ্ছে, সেজন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। এটাকে মাইটোসিসকে কি বলা হয়? প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি। যে আমি যদি তোমাকে সরাসরি তোমার সামনে বসে পড়াইতাম তখন হয়তো বা সেটাকে প্রত্যক্ষ বলতে পারতাম, বা তুমি তোমার থেকে অনেক দূরে, আমি হয়তো বা ক্যামেরার মাধ্যমে আমাকে এই যে এইটা, এরপরে তোমার হয়তো মোবাইল বা ল্যাপটপের মধ্যে তুমি ক্লাসটা দেখছো, এটা হচ্ছে গিয়ে পরোক্ষভাবে, ঠিক আছে? তার মানে প্রত্যক্ষ মানে সরাসরি, প্রত্যক্ষ মানে কি সরাসরি, আর পরোক্ষ মানে ইনডিরেক্টলি বা একটু দূরে থেকে, সেটা বোঝায়, বা কিছু ধাপ পার হয়ে যখন হয় কোনো কিছু তখন সেটাকে বলা হয় পরোক্ষ। আচ্ছা, তার মানে এইটা যেহেতু সরাসরি একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ হয়ে গেছে, সেজন্য এই কোষ বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। এইখান থেকে এমাইটোসিস থেকে আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে, প্রথমত এমাইটোসিস হচ্ছে মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে, দুইটা জিনিস, একটা হচ্ছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একসাথে, আর দ্বিতীয় জিনিস হচ্ছে গিয়ে সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ, অর্থাৎ নতুন দুইটা অপত্য কোষ তৈরি হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় এমাইটোসিস। এমাইটোসিস কাদের হয়? ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা, এই চারটার নাম মনে রাখতে হবে। ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট, অ্যামিবা, এই চারটা হচ্ছে গিয়ে এককোষী অথবা আদিকোষী জীব। তো এককোষী আদিকোষী জীব থেকে কি হয়? এই অ্যামাইটোসিস হয়। এদের মাধ্যমে যেহেতু একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে গেছে, তার মানে একটা অ্যামিবা থেকে দুইটা অ্যামিবা হয়ে গেছে, তার মানে এদের বংশবৃদ্ধি হচ্ছে। কি হচ্ছে? বংশবৃদ্ধি হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এরপরে কি মনে রাখতে হবে? যখন হচ্ছে কি এইটা এই প্রক্রিয়াটা হচ্ছে, প্রক্রিয়াটা কীরকমভাবে হয়? তো নিউক্লিয়াসটা প্রথমে ডাম্বেল আকৃতির হয়। ডাম্বেল আকৃতি মানে মাঝখানটা সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে সেটা হচ্ছে গিয়ে দুইটা অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় একই সময়ে। যেহেতু হচ্ছে কি আমরা প্রথমেই পড়ছিলাম নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একই সাথে হয়, তার মানে আমাদের লিখতে হবে একই সাথে সাইটোপ্লাজম ও ডাম্বেল আকৃতি ধারণ করে মাঝখানটা সংকুচিত হয়ে দুইটা সাইটোপ্লাজমে পরিণত হয়। তো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস মিলে দুইটা অপত্য কি তৈরি করে? দুইটা অপত্য কোষ তৈরি করে। এখন বুঝতে পারছো? তাহলে এই প্রক্রিয়াটা যেহেতু সরাসরি হয়ে যাইতেছে, মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ একসাথে সরাসরি হয়ে যাইতেছে, সেজন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন। তো এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো, তাহলে এমাইটোসিস নিয়ে আর কোনো, সেটা এমসিকিউতে আসুক, সিকিউতে আসুক, সৃজনশীলে আসুক, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তোমরা খুব সহজে সেটা সলিউশন করতে পারবা। এখন আসো মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজন আমরা বলছিলাম উন্নত প্রাণী এবং উন্নত উদ্ভিদের দেহকোষে হয়। এই শব্দটা মনে রাখতে হবে। কোথায় হয়? দেহকোষে হয়। দেহকোষ মানে কি? আমাদের যে হাত, পা, চোখ, নাক, কান যা আছে, অর্থাৎ জননকোষ বাদে যা আছে সবই হচ্ছে দেহকোষ। জননকোষ কে? শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে শুধু জননকোষ। জননকোষ দিয়ে কি হয়? জননকোষ দ্বারা মূলত প্রজনন হয়। কি হয়? প্রজনন মানে কি? একটা জীব থেকে আরেকটা জীব তৈরি হওয়া, বংশবৃদ্ধি হওয়ার জন্য যেগুলা কাজে লাগে, সেইগুলা বাদে যা আছে সব কিছু হচ্ছে গিয়ে দেহকোষ। যা আছে সবই হচ্ছে দেহকোষ। তাহলে মাইটোসিস কোন জায়গায় হয়? উন্নত শ্রেণীর প্রাণী এবং উন্নত শ্রেণীর উদ্ভিদের দেহকোষের মধ্যে হয়।
এই শব্দটা মনে রাখো, দেহকোষ। ভাইয়া যেই শব্দটাতে উপর বারবার এমফাসাইজ করব সেটা হচ্ছে তোমার লেখার জন্য গুরুত্বপূর্ণ, কোনো জিনিস ব্যাখ্যা করার জন্য গুরুত্বপূর্ণ। টিচাররা কিন্তু তোমার এই যে লম্বা একটা পেজ যখন লিখো, তোমার 2-4টা ওয়ার্ড যদি সেই লম্বা, তুমি যদিও জিনিসটা বুঝতে পারতেছো, কিন্তু এই ওয়ার্ডগুলো যদি না লিখতে পারো তাহলে তুমি প্রপারলি মার্কসটা পাবা না, ঠিক আছে? সেজন্য কিছু ওয়ার্ড আছে, মাইটোসিস যখন লিখবা তখনই তোমার লিখতে হবে উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষের মধ্যে এটি হয়, ঠিক আছে? তো দেহকোষটা লেখা জরুরি। এখন দেহকোষের মানে এই প্রক্রিয়াটা কীরকম হয় বা এটাতে কি কি ঘটনা ঘটে, এইটাতেও মূলত একটা কোষ থেকে দুইটা কোষ হয়, এই একটা কোষ থেকে দুইটা কোষ হয়। বাট এত সহজে মাইটোসিসের মতো এত সহজভাবে সরাসরি হয়ে যায় না। আগে নিউক্লিয়াস বিভাজিত হয়, এরপরে সাইটোপ্লাজম বিভাজিত হয়। কি বলছি? আগে নিউক্লিয়াস বিভাজিত হয়, নিউক্লিয়াসের বিভাজনটাই অনেক ধাপে হয়, 5টা ধাপে হয় নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে? তো এরপরে হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম বিভাজিত হয়। এবং এটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, নতুন যে দুইটা কোষ তৈরি হলো, এই দুইটা কোষের যেসব গুণাবলী আছে সেই গুণাবলীগুলো যেই কোষ থেকে অর্থাৎ মাতৃকোষের একদম সমান হয়, একদম সমান হয়। মাতৃকোষের যতটি ক্রোমোজোম ছিল দেহকোষে ততটি ক্রোমোজোম আছে, মানে নতুন যেই দুইটা অপত্য কোষ তৈরি হয়েছে তাদের মধ্যে সমান সংখ্যক ক্রোমোজোম আছে, একই গুণ সম্পন্ন, দেখতে একদম হুবহু সেম হয়। এখন হুবহু যদি সেম না হতো তাহলে কি হইতো? মনে করো আমরা যখন ছোট ছিলাম তখন তো আমাদের হাতটাও ছোট ছিল, তো সেই হাতটা হচ্ছে হাতের মধ্যে থাকা ত্বক, তারপরে হচ্ছে মাংসপিণ্ড যাই আছে সবগুলা বিভাজিত হয়ে আস্তে আস্তে সেটা বড় হয়েছে। তো আমাদের দেহটার প্রত্যেকটা কোষ সমান না, তো একটা কোষ থেকে যখন দুইটা কোষ হয়েছে তখন তো আমাদের যদি সমান গুণসম্পন্ন না হইতো, একই কালারের যদি না হইতো তাহলে দেখতে আলাদা আলাদা কালার দেখা যাইত। একই গুণসম্পন্ন না হলে একটা দেখতে হয়তো ছোটো হইতো, একটা দেখতে বড় হইতো। এই যে ব্যালেন্সটা শরীরের সবগুলো, মানে ত্বকের যেগুলো কোষ আছে ত্বকের কোষগুলা সমান, মাংসপিণ্ডের কোষগুলা মাংসপিণ্ড একটার সাথে আর একটা একদম সমান সমান, এটা কেন হচ্ছে? এই যে মাইটোসিস কোষ বিভাজনের কারণে একদম সমান গুণসম্পন্ন, সমান আকৃতির, সমান সংখ্যক ক্রোমোজোম নিয়ে এই 3টা জিনিস মনে রাখতে হবে। 1 নাম্বার কি? সম আকৃতির, আকৃতি সমান হচ্ছে, ছোট বড় হচ্ছে না, সমগুণ সম্পন্ন, দেখতে একই রকম একই কালারের হচ্ছে। এরপরে সমান সংখ্যক ক্রোমোজোম। ক্রোমোজোম আবার কি ভাইয়া? সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এইটার কারণে মূলত কি হয়? এটার কারণে এই যে আমরা বড় হচ্ছি, ছোট থেকে বড় হচ্ছি, এটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে, এটাকে বলা হয় বৃদ্ধি হচ্ছে। আমাদের দৈর্ঘ্যের দিকে আমরা মানে লম্বা হচ্ছি, আবার পাশের দিকে হয়তো চওড়াও হচ্ছি, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থে আমরা বৃদ্ধি হচ্ছে। তাহলে উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়, দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায় এই কোষ বিভাজনের ফলে। তো আমাদের প্রাণীদের প্রায় কিছু স্পেশাল কোষ ছাড়া প্রায় সবগুলা কোষই হচ্ছে গিয়ে এভাবেই বিভাজিত হয়, মাইটোসিসের মাধ্যমে বড় হয়, কোষ বিভাজিত হয়ে হয়ে। আর উদ্ভিদের ক্ষেত্রে বাজক টিস্যু বিভাজিত হয়। 2 ধরনের টিস্যু আছে উদ্ভিদের, একটা হলো স্থায়ী টিস্যু আর একটা হলো বাজক টিস্যু। তো স্থায়ী টিস্যুটা বিভাজিত হয় না, বা যেটা বিভাজিত হয় সেটার নামই হচ্ছে বাজক টিস্যু। তার মানে যেটা বিভাজিত হয় সংজ্ঞা থেকেই বুঝতেছি, তার মানে বাজক টিস্যু কি হবে? উদ্ভিদের বাজক টিস্যুই শুধু বিভাজিত হবে। বাজক টিস্যুর মধ্যে কি আছে? পাতা, পাতা ছোট থেকে বড় হয়, তারপরে কাণ্ড, কাণ্ড ছোট থেকে বড় হয়, অর্থাৎ ডাল যেটাকে আমরা বলি, তো ডাল ছোট থেকে বড় হয়। তো এগুলা কিসের কারণে হয়? যে এগুলার মধ্যে বাজক টিস্যু থাকে, বাজক টিস্যু বিভাজিত হয়ে বড় হয়। এখন আসো মাইটোসিসের আমরা কিছু বৈশিষ্ট্য, প্রশ্নে আসে যে মাইটোসিসের বৈশিষ্ট্য লিখো। তো মাইটোসিসের বৈশিষ্ট্য প্রথমে লিখতে হবে যে মাইটোসিসটা কীরকম। মাইটোসিসের প্রথমে সংজ্ঞা লিখতে হবে। মাইটোসিসের প্রশ্ন আসলেই প্রথমে মাইটোসিসের সংজ্ঞা লিখে ফেলবা, যে মাইটোসিস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মাতৃকোষ থেকে সমান গুণসম্পন্ন, সমান আকৃতির, সমান সংখ্যক ক্রোমোজোম নিয়ে নতুন দুটি কি তৈরি হয়? অপত্য কোষ তৈরি হয়। এই প্রক্রিয়া, এটাকে বলা হয় মাইটোসিস। তো এখন এইখানে নিউক্লিয়াস তো একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস কয়বার হয়? নিউক্লিয়াস
একবার বিভাজিত হয়, এই জায়গাটা মনে রাখতে হবে। নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। তো বৈশিষ্ট্য এগুলা সংজ্ঞাটা লেখার পরে বৈশিষ্ট্য লিখবা। মাইটোসিস হচ্ছে দেহকোষের, বারবার এই শব্দটা আসছে, প্রথমেই লিখতে হবে কি বৈশিষ্ট্যের মধ্যে, এটা দেহকোষের এক ধরনের কোষ বিভাজন পদ্ধতি। 2 নম্বরে যেটা লিখতে হবে, এখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। মাইটোসিসের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়। আর মিওসিস যখন আমরা দেখব, মিওসিসের মধ্যে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। মিওসিসে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। তাহলে আসো, মাতৃকোষের নিউক্লিয়াস কয়বার? মাতৃকোষের এই প্রক্রিয়া মাইটোসিসের মধ্যে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, একবার মাত্র বিভাজিত হয়। আচ্ছা, মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি করে। তো সেটাতে তুমি আর একটা লিখতে পারো, সম আকৃতির কোষ বিভাজিত হয়, সেটাও লিখতে পারো। সমগুণ ও সম আকৃতি সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি হয়। এ ধরনের কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এটা হচ্ছে মূল কথা। এখানে হচ্ছে গিয়ে এইটাকে ব্যাখ্যা করে লিখছে যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কি থাকে? অপরিবর্তিত থাকে। ক্রোমোজোম মাইটোসিসকে ব্যাখ্যা করার জন্য এই 4টা বৈশিষ্ট্য মনে থাকলে মাইটোসিস নিয়ে আর কোনো প্রবলেমই হবে না। প্রথমত, মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষে হয়। প্রাণী ও উদ্ভিদের কোথায় হয়? দেহকোষে। 2 নাম্বার, এখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়। 3 নাম্বার, এখানে সমগুণ সম্পন্ন সম আকৃতির অপত্য কোষ তৈরি হয়। 4 নাম্বার, অপত্য কোষের ক্রোমোজোমগুলার সমান সংখ্যক থাকে। অর্থাৎ মাতৃকোষে যতটা ক্রোমোজোম থাকে, নতুন যে 2টা অপত্য কোষ তৈরি হইল সেখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমাদের বৈশিষ্ট্য। মাইটোসিসকে এইগুলা মনে রাখলেই মাইটোসিস মনে রাখা একদম সহজ। তো মাইটোসিস হচ্ছে গিয়ে এই প্রক্রিয়ায় মাইটোসিস, তো মনে করো এটা হচ্ছে গিয়ে ক্রোমোজোম। মাইটোসিস প্রক্রিয়ায় এটা ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম মূলত নিউক্লিয়াসের মধ্যে থাকে। ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো এইটা মনে করো একটা ক্রোমোজোম। এটা কি? একটা ক্রোমোজোম। তো এইটা যখন বিভাজিত হবে এই যে কোষ বিভাজনের সময়, তখন এইটা ঠিক মাঝ বরাবর বিভাজিত হয়ে যাবে। এটা কি হবে? ঠিক মাঝ বরাবর বিভাজিত হয়ে যাবে। বিভাজিত হয়ে মনে করো প্রজাপতির 2টা ডানা, প্রজাপতির ডানা 2টা বিভাজিত হয়ে 2 দিকে চলে গেল। ঠিক আছে, এই একটা এটাকে বলবো আমরা এই একটা ক্রোমোটিড আর এই আর একটা ক্রোমোটিড। ক্রোমোজোমের পুরাটা মিলে হয় ক্রোমোজোম, আর এই একটাকে বলে ক্রোমোটিড, এই আর একটাকে বলে ক্রোমোটিড। বুঝতে পারছো? এই একটা বলতে আমি এইখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত পুরোটাকে বলতেছি একটা ক্রোমোটিড, আর এইটা হচ্ছে কি নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাকে একটা ক্রোমোটিড। মনে করো প্রজাপতির 2টা ডানা আছে, এটা প্রজাপতির ডানার মতো না অনেকটা, তো একটা ডানা হলো একটা ক্রোমোটিড আর একটা ডানা হলো আর একটা ক্রোমোটিড, 2টা ডানা মিলে হলো একটা ক্রোমোজোম। বুঝতে পারছো? এখন এই যে ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে সমান সংখ্যক ক্রোমোজোম আসে, ক্রোমোজোমগুলো কিভাবে? একদম লম্বালম্বি। আমি কিভাবে বলছি? একদম লম্বালম্বি হচ্ছে কি ক্রোমোজোমগুলো। ভাইয়া চিত্রটা আরে একটু সুন্দর করে তোমাদের রেখে দেই, যে মনে করো এইটা একটা ক্রোমোটিড, আর এইটা হলো আর একটা ক্রোমোটিড। ঠিক আছে, তো মাঝখানে থাকে মূলত সেন্ট্রোমিয়ার। মাঝখানে কি থাকে? এই 2টাকে জোড়া লাগিয়ে থাকে সেন্ট্রোমিয়ার। মাঝখানেরটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার বলা হয়। বুঝতে পারছো? এই যে ক্রোমোজোমটা মাঝখান বরাবর, ঠিক মাঝখান বরাবর বিভক্ত হয়ে গেল, ঠিক মাঝখান বরাবর কি হয়ে গেল? বিভক্ত। এটাকে বলতেছি আমি লম্বালম্বি বিভক্ত হওয়া। এটাকে কি বলতেছি? লম্বালম্বি বিভক্ত হওয়া। লম্বালম্বি বিভক্ত হয়ে কি হলো? এইদিকে একটা ক্রোমোটিড চলে গেল, আর সেন্ট্রোমিয়ারের একটা অংশ নিয়ে এখানে একটা সেন্ট্রোমিয়ার, আর এইদিকে আরেকটা ক্রোমোটিড চলে গেল। এইখানে সেন্ট্রোমিয়ারের এই সেন্ট্রোমিয়ারটাও ভাগ হয়ে গেল। সেন্ট্রোমিয়ারের 2টা অংশ নিয়ে 2 দিকে 2জন চলে গেল। তাহলে এইটা একটা নতুন ক্রোমোজোম হইলো, এটা আরেকটা নতুন ক্রোমোজোম বলতে পারো হয়ে গেল। এগুলাকে যদিও এইটা ক্রোমোটিড 2টা ক্রোমোটিড আলাদা হয়ে গেল অপত্য, তখন অপত্য ক্রোমোজোম তৈরি হইল। ঠিক আছে,
যেহেতু এরা লম্বালম্বিভাবে বিভক্ত হয়েছে, ফলে নতুন দুইটা ক্রোমোজোম সংখ্যা মানে ক্রোমোজোম সংখ্যা দুইটা আলাদা আলাদা কোষে তৈরি হয়ে চলে গেছে, একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে। তো এইখানে মনে করো 10টা ক্রোমোজোম ছিল, 10টা ক্রোমোজোম ভাগ হয়ে কয়টা ক্রোমোজোম হবে? 20টা। 20টা যদি দুইটা দিয়ে ভাগ হয়ে যায়, প্রত্যেকটাতে কয়টা থাকবে? 10টা 10টা করে। আমি একটু লিখে দেখাই, এইখানে মূলত ছিল 20টা ক্রোমোজোম মনে করো, ঠিক আছে? এই ক্রোমোজোমগুলো যদি ভাগ হয়, ভাগ হলে কয়টা হবে? 40টা। 40টার মধ্যে 20টা যাবে এইখানে, 20টা যাবে এইখানে। তার মানে কি হইল? সমান সংখ্যক মাতৃকোষে যতটা ছিল আর অপত্য কোষে, অপত্য মানে নতুন যেই কোষ তৈরি হয়েছে সেই কোষগুলোতেও সমান সংখ্যক ক্রোমোজোম। যেহেতু ক্রোমোজোমের সংখ্যা সমান থাকতেছে, সেজন্য এটাকে বলা হয় সমীকরণিক। কি বলা হয়? সমীকরণিক বিভাজন বলা হয়, ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। এখান থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসে, যে এমসিকিউতে আসে কোনটাকে সমীকরণিক বা ইকুয়েশনাল কি বলা হয়? বিভাজন বলা হয়। ইকুয়েশনাল বিভাজন বা সমীকরণিক বিভাজন, সেটার নাম হচ্ছে মাইটোসিস। সেটার উত্তর কি? মাইটোসিস। আবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা হোমওয়ার্কে সৃজনশীলে আসে যে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়? কারণ হচ্ছে সেখানে কি থাকে, সমীকরণিকের ইংলিশ হচ্ছে ইকুয়েশনাল বিভাজন কেন বলা হয়? একই প্রশ্ন। তো কারণ ক্রোমোজোম এখানে লম্বালম্বি বিভক্ত হয়ে কি হয়, যে দুটা নতুন অপত্য কোষ তৈরি হইল সেখানে সমান সংখ্যক ক্রোমোজোম থাকে, মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকে। যেহেতু নতুন কোষগুলাতে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকতেছে, সেজন্যই এই মাইটোসিস প্রক্রিয়াটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। বুঝতে পারছো? এখন আসো ভাইয়া, যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়, কোন জায়গাতে হয়? আমরা তো বললাম যে উদ্ভিদের দেহকোষে হয়, আর প্রাণীরও দেহকোষে হয়। উন্নত শ্রেণীর উদ্ভিদ আর প্রাণীর দেহকোষে হয়, এটা হচ্ছে কি সাধারণ কথা। এটার মধ্যেও কিছু কিন্তু আছে। যেমন আমরা বলছিলাম না ভাইয়া, স্পেশাল কিছু চারা প্রায় সবগুলাতেই হচ্ছে কি আমাদের শরীরে হয়, সেই স্পেশালগুলো তো নাম জানতে হবে। ঠিক একইভাবে আমরা উদ্ভিদের বেলায় বলছিলাম, উদ্ভিদের দেহকোষের মধ্যে দুই ধরনের কোষ আছে, একটা হচ্ছে গিয়ে স্থায়ী উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে গিয়ে ভাজক কোষ। ভাজক কোষ হচ্ছে গিয়ে যেগুলাতে কোষ বিভাজন হয়। তা এখন আসো, ভাজক কোষ কোথায় কোথায় থাকে সেটা যদি জেনে ফেলি, তাহলে তো আমরা জানবো যে কোন জায়গায় কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন হয়। তো প্রথম লাইন হলো যে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। আমরা কি জানতাম? যেই সব জীবের মধ্যে নিউক্লিয়াস প্রকৃত অবস্থায় নাই, অর্থাৎ সুগঠিত না, সেগুলোকে বলা হয় আদিকোষ। আদিকোষের মধ্যে কি হয়? অ্যামাইটোসিস হয়। আর প্রকৃত কোষ মানে কোনগুলা? যেগুলাতে নিউক্লিয়াস সুগঠিত থাকলে সেটাকে বলা হয় প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষ। এটা তো প্রথম লাইন আমরা ইতিমধ্যে বারবার পড়তেছি যাতে তোমার মাথার মধ্যে ঢুকে যায়। এখন আসো, উদ্ভিদের বর্ধনশীল অংশের বাজক টিস্যু। বর্ধনশীল মানে যেই অংশটা বাড়তে থাকে। কে কে বাড়ে বলো তো? পাতা ছোট থেকে বড় হয়, কাণ্ড মানে ডালটা ছোট থেকে বড় হয়। আর কে কে বড় হয়? যে মুকুলটা দেখো না, মুকুল প্রথমে ছোট একটা মুকুল থাকে, সেই মুকুলটা হচ্ছে গিয়ে বড় হয়। এছাড়া আর কি হয়? ভ্রূণমুকুল। তারপরে এই যে মূলটা, নিচের যেই মূল থাকে, মূলটা বা শেকড় আমরা যেটাকে বলি, শেকড়টাও কিন্তু ছোট থেকে বড় হয়। তার মানে আমরা পেলাম বর্ধনশীল অংশ কোনগুলো? বর্ধনশীল অংশ বা বাজক টিস্যু থাকে কোন জায়গায়? কাণ্ড, মূলের অগ্রভাগ। মূল মানে কি? শেকড়। গাছের যে নিচে শেকড় থাকে সেটাকে মূল বলে। মূলের অংশটা বড় হয় আস্তে আস্তে, মূলের অগ্রভাগ। ভ্রূণমুকুল মানে হলো ছোট, যে হচ্ছে গিয়ে কুড়ি দে, এই যে আমের মুকুল আসে না, আমরা আম, এগুলোর মুকুল তো তোমরা দেখছো, এই মুকুলগুলো আস্তে আস্তে কিন্তু বড় হয়। এরপরে হচ্ছে গিয়ে ভ্রূণমূল। বর্ধনশীল পাতা তো আর ছোট থেকে বড় হয়। মুকুল ইত্যাদি হচ্ছে গিয়ে এই বিভাজন দেখা যায়। প্রাণীর ক্ষেত্রে হচ্ছে গিয়ে সব দেহকোষেই প্রায় হয়, স্পেশাল কিছু নাম আমরা সামনে গিয়ে শিখবো। আর ভ্রূণের বর্ধনশীল সময়, ভ্রূণের দেহকোষ ছাড়াও ভ্রূণের পরিবর্ধনের সময় নিম্ন শ্রেণীর, আচ্ছা এটা আগে পড়ে ফেলি। দেহকোষে তো বুঝলাম ভাই, হাত পা বড় হইতেছে, এটাই দেহকোষে হয়। আর তাহলে ভ্রূণের পরিবর্ধন আবার কি?
যখন একটা ছোট বাচ্চা মায়ের পেটে থাকে তো একদম প্রথমে কিন্তু একদম ছোট অবস্থায় থাকে, ঠিক আছে, একদম ছোট অবস্থায় থাকে, তার হাত পাও থাকে না। তো এইটার মধ্যে এই শিশুটার মধ্যে এই ছোট্ট, তখন তো আর সেটাকে শিশু বলা যায় না, তখন বলা হয় ভ্রূণ। তখন কি বলা হয়? ভ্রূণ। তো এই ভ্রূণটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, কিভাবে বড় হচ্ছে? এই কোষ বিভাজনের মাধ্যমে বড় হচ্ছে। মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা প্রাণীদেহের দেহকোষ, আমরা যারা অলরেডি পৃথিবীতে চলে আসছি, তাদের তো দেহকোষের মধ্যে কোষ বিভাজন হচ্ছেই। আর যে এখনো পৃথিবীর আলো দেখে নাই, অর্থাৎ মায়ের পেটেই আছে, তার সে যে বড় হচ্ছে, সেও বড় হচ্ছে কিসের মাধ্যমে? এই মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে। এছাড়াও আমরা আর নিম্ন শ্রেণীর কিছু প্রাণীর মধ্যেও কি দেখা যায়? এই কোষ বিভাজন দেখা যায়। নিম্ন শ্রেণীর প্রাণীরা কি করে? এই যে মনে করো একটা কি আছে, কোষ আছে, কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা কোষ হইল। এই দুইটা কোষের মাধ্যমে যে দুইটা কোষ হইছে, এই দুইটা কোষই কি হয়ে গেছে? তাদের নতুন দুইটা প্রাণী হয়ে গেছে। নতুন দুইটা, মনে করে একদম নিম্ন শ্রেণীর, ও আছে একটা কোষ বা দুইটা কোষের প্রাণী, ও নিজেই কয়টা কোষের? এক কোষের প্রাণী মনে করো। ও এক কোষী প্রাণীরা সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে, এই যে বিভাজিত হয়ে নতুন দুইটা জীব হইল, এখানে কিন্তু কোনো যৌন জনন হয় নাই। কি হয় নাই? যৌন জনন কোনটাকে বলবো? যখন সেখানের মধ্যে একটা স্ত্রী জনন কোষ থাকবে, একটা পুরুষ জনন কোষ থাকবে, অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু বা পরাগরেণু, উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলতে পারি পরাগরেণু, ডিম্বক, এগুলার মিলিত হয়ে নতুন কোষ তৈরি হওয়া, এটাকে বলা হয় যৌন জনন। আর এরকম ডিরেক্টলি একটা কোষ থেকে বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হয়ে দুইটা নতুন প্রাণী হয়ে যাওয়া, এটাকে বলা হয় অযৌন জনন। এটাকে কি বলা হয়? অযৌন জনন বলা হয়। তো নিম্ন শ্রেণীর প্রাণীরা এই ধরনের অযৌন জননের সময় তারা বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়ও মাঝে মধ্যে বিভাজিত হয়। বুঝতে পারছো? উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখলাম কি, এখানে মূলত আমরা দুইটা জিনিস পড়ছি, খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। এক নাম্বার, মাইটোসিস প্রক্রিয়া কে কেন ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? সেটার কারণ হচ্ছে সহজভাবে এই মাইটোসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে বিভক্ত হয়ে দুটা ক্রোমোজোম হয়ে যায়, একটা থেকে দুইটা ক্রোমোজোম হয়ে যায়। প্রথম অংশ হচ্ছে লম্বালম্বিভাবে বিভাজিত হয়, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, মাতৃকোষের যতটি ক্রোমোজোম আছে, অপত্য কোষে নতুন যেই কোষটা হয়েছে সেটার নামই তো অপত্য কোষ, অপত্য কোষের সমান সংখ্যক ক্রোমোজোম থাকে। এই কারণে আমরা এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। আর দ্বিতীয় যে জিনিস পড়ছি, মাইটোসিসটা তো পড়লাম যে উন্নত প্রাণীর দেহকোষে হয়। দেহকোষের স্পেসিফিক কোনগুলাতে হয়? আমরা পড়লাম উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড, পাতা, মূলের অগ্রভাগ, মুকুল, ভ্রূণমুকুল। আর প্রাণীর ক্ষেত্রে বললাম যে আমাদের দেহকোষ, সাধারণ যেই দেহকোষ আছে, আমরা যারা পৃথিবীতে চলে আসছি, হাত পা, চোখ, কান, সবগুলা হচ্ছে গিয়ে বিভাজিত হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায়। আবার যে কোনো পৃথিবীর আলো দেখে নাই, অর্থাৎ মায়ের পেটে ভ্রূণ অবস্থায় আছে, সেও বড় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। এরপরে সবার শেষে দেখলাম যে যারা হচ্ছে গিয়ে এককোষী প্রাণী বা একদম নিম্ন শ্রেণীর প্রাণী, তারা হচ্ছে গিয়ে অযৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, তখনও মাঝে মধ্যে মাইটোসিস প্রক্রিয়াটা তাদের এই অযৌন জননের প্রক্রিয়ায় কাজ করে। ঠিক আছে? তাহলে আসো ভাইয়া, আমরা এখন, তোমরা চাইলেই যে যখন ইকুয়েশনাল, তখন একটা ছোট চিত্র দিয়ে দিতে পারো, যদি তখন টিচার বা এই যে বিজ্ঞানের মধ্যে চিত্রটা খুব গুরুত্বপূর্ণ। এই যে দুইটা আমরা চ্যাপ্টার পড়তেছি, প্রথম অধ্যায় পড়লাম আর দ্বিতীয় অধ্যায়, তো প্রথম আর দ্বিতীয় অধ্যায় দুইটাই কিন্তু বায়োলজি রিলেটেড চ্যাপ্টার। প্রথম অধ্যায়ে যদিও প্রাণীদের চিত্র আঁকার প্রয়োজন নাই, যদি পারো চাইলে একটা প্রাণী, যে প্রশ্নের মধ্যেই বেশিরভাগ প্রাণীর ছবি দিয়ে দেওয়া হয় প্রথম অধ্যায়ের ক্ষেত্রে, তো চাইলে সেটা দেখে দেখে ছোট করে একটা আঁকতে পারো। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে চিত্র আঁকাটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ে এই আমরা আজকে যেই চ্যাপ্টারটা পড়তেছি, এখানে চিত্র আঁকাটা খুব গুরুত্বপূর্ণ। একটু আঁকা শিখতে হবে। আমরা খুব যে সুন্দর করে আঁকতে হবে জরুরি না, ঠিক আছে? তোমাকে এখানে চিত্রশিল্পী হতে হবে না, বিজ্ঞানের চিত্রশিল্পী হওয়ার প্রয়োজন নাই। আমি বাইয়া কি দেখাইছি, একদম সাধারণভাবে দুইটা চিত্র, এরকম হচ্ছে গিয়ে প্রজাপতির ডানার মতো দুইটা আঁকছি, মাঝখানে একটা সেন্টোমিয়ার দিলাম, এইদিকে দুইটা ক্রোমোজোম দিলাম, এটা হয়ে গেল ক্রোমোজোম। এইটাকে বলতেছি একটা ক্রোমোটিড, এইটাতে বলতেছি আর একটা ক্রোমোটিড। দুইটা আলাদা হয়ে গেছে, সেজন্য বলতেছি সমান সংখ্যক অপত্য কোষে চলে যাবে ক্রোমোজোম সংখ্যা। এইটাই তো ব্যাখ্যা করে দিবা। এখন আসো, কোন কোন কোষে মাইটোসিস বা মাইটোসিস হয় না? কোন কোন কোষে কি হয় না? মাইটোসিস হয় না।
মাইটোসিস হয় না প্রথমত হচ্ছে আমাদের স্নায়ুকোষে, আমাদের কিসের কোন কোষে, প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে। আমাদের মানুষের স্নায়ুকোষ নাম কি বলতো? নিউরন। মানুষের স্নায়ুকোষের নাম হচ্ছে নিউরন। তো নিউরনের মধ্যে কি হয় না? নিউরনের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হয় না। নিউরন, আমরা পৃথিবীতে যতগুলা নিউরন নিয়েই আমরা জন্মগ্রহণ করছিলাম, সেই নিউরনগুলো হয়তো বা অন্য কিছু হইতে পারে, সেটা ভিন্ন আলোচনা, আমরা সেটা আরেকদিন হয়তো বা আরেকটা চ্যাপ্টার আলোচনা করব। বাট আজকের মাইটোসিস ক্লাসে আমরা মনে রাখবো যে আমাদের স্নায়ুকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় না। আমাদের স্নায়ুকোষ মাইটোসিস, এটা থেকে অনেক এমসিকিউ আসে, ঠিক আছে, যে মূলত এই স্নায়ুকোষ থেকেই বেশি আসে, যে স্নায়ুকোষে কি হয় না, মাইটোসিস কোষ বিভাজন হয় না, বা নিচের কোনটিতে মাইটোসিস কোষ বিভাজন হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি আছে? স্তন্যপায়ী মানে যারা হচ্ছে সন্তান প্রসব করে এবং মায়ের স্তন থেকে হচ্ছে শিশুকালে মায়ের স্তন থেকে দুধ পান করে, তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। তো এদের পরিণত লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা, এগুলোতে কোষ বিভাজন হয় না। আমাদের শরীরের মধ্যে যেই রক্তগুলো আছে, রক্তগুলাকে সাধারণত বলা হয় রক্তকণিকা। এগুলোও কিন্তু এক ধরনের কোষ। তো রক্তকণিকার মধ্যে 3 ধরনের রক্তকণিকা আছে। একটা হলো লোহিত রক্তকণিকা, সেটার নাম হলো লাল রঙের যেই রক্তকণিকা, সেটার কারণে মূলত লাল হয়, তো দেহ রক্তটা লাল হয়। তো লোহিত রক্তকণিকা যখন পরিণত অবস্থায় থাকে তখন সেটা কি হয় না, বিভাজিত হয় না। আর আরেকটা আছে অনুচক্রিকা। কি আছে? অনুচক্রিকা। অনুচক্রিকাও পরিণত অবস্থায় বিভাজিত হয় না, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় না। আর 3 নাম্বার যেটা প্রক্রিয়া, সেটা হলো কি, সেটার নাম শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা নিয়ে এখানে আলোচনা নাই, শ্বেত রক্তকণিকা বিভাজিত হয়। তো মূলত দুইটা বিভাজিত হয় না, লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা। তার মানে আমরা পড়লাম কি, প্রাণীকোষের ক্ষেত্রে 3টা জিনিস পড়ছি। 1 নাম্বার স্নায়ুকোষ বিভাজিত হয় না, 2 নাম্বার হলো লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা বিভাজিত হয় না। এখন আসো উদ্ভিদের ক্ষেত্রে কোনটা বিভাজিত হয় না। আমরা প্রথমেই বলে আসছি উদ্ভিদের কোষ 2 প্রকারের, বাজক টিস্যু আর কোষ না, মূলত আমরা বলতে পারি অনেকগুলা কোষ মিলে যখন এক ধরনের কাজ করে সেটাকে বলা হয় টিস্যু। তো টিস্যু যদি বিভাজিত না হয় তাহলে তো কোষও বিভাজিত হবে না। তো যেই ধরনের কোষ বিভাজিত হয়, তো সেগুলাকে বলা হয়, সেই ধরনের কোষ নিয়ে গঠিত টিস্যুকে বলা হয় বাজক টিস্যু। আর যেগুলা বিভাজিত হয় না সেগুলাকে বলা হয় স্থায়ী। স্থায়ী মানেই বুঝতেছি এগুলা বাড়তেছে না, সেজন্য এগুলা স্থায়ী। তো উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে কোষ বিভাজন ঘটে না। এখন আসো মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি আমরা প্রথমে বলছিলাম যে এটা প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়, এরপরে সাইটোপ্লাজম বিভাজিত হয়। তো নিউক্লিয়াসের বিভাজনের নাম হলো ক্যারিওকাইনেসিস। ক্যারিও মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে বিভাজন। ক্যারিও মানে কি? নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে কি? বিভাজন। তো ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াসের বিভাজন। তার মানে আমরা মনে রাখতে পারি নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। এটার নাম, এটা মনে রাখা খুবই জরুরি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া যখন বলবে ক্যারিওকাইনেসিস কাকে বলে, ভাইয়া তুমি আলাদা করে গিয়ে এই যে পাঠের শেষে অনেকগুলা প্রশ্ন, ক এর জন্য প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মুখস্থ করা তোমার জন্য কঠিন। রাদার তুমি যদি হচ্ছে গিয়ে চ্যাপ্টারের সাথে সাথে যদি এগুলো পড়ে যাও, তুমি জিনিসটা নিজের জ্ঞানও অর্জন হলো। পড়াটা যেহেতু এটা কনটেক্সটের মধ্যে আছে, এটা ধারাবাহিকতা আছে, তোমার যখন প্রশ্নগুলা শেষে ক খ গ এগুলা প্রশ্ন থাকবে, সেখানে ধারাবাহিকতা থাকবে না। এখানে আমরা ধারাবাহিকভাবে ক বুঝতেছি, খ বুঝতেছি, কনসেপ্টগুলো মনে রাখতে পারবো আমরা সহজে, ধারাবাহিকতা থাকবে। আমরা প্রেক্ষাপট জানি এখন কি পড়তেছি, মাইটোসিস কোষ বিভাজন পড়তেছি। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, সেই নিউক্লিয়াসের বিভাজনকে বলতেছে ক্যারিওকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস যখন প্রশ্নে আসবে তখন তুমি সরাসরি বলতে পারবা যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে ক্যারিওকাইনেসিস বলে। তাহলে পরেরটা কি? নিউক্লিয়াসের পরে কে বিভাজিত হবে? সাইটোপ্লাজম। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সাইটোপ্লাজম বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সাইটোকাইনেসিস। কি বলা হয়? সাইটোকাইনেসিস। এই যে দেখো, সাইটোকাইনেসিস বলা হয়। তার মানে এটা একটা কোন ধরনের পদ্ধতি? এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক মানে স্টেপ বাই স্টেপ, একটার পরে আরেকটা হচ্ছে।
তো ক্যারিওকাইনোসিস শুরু হওয়ার পর এবং সাইটোকাইনোসিস কি হওয়ার পরে, মানে এই যে ক্যারিওকাইনোসিস বলো আর সাইটোকাইনেসিস বলো, ক্যারিওকাইনোসিস মানে তো নিউক্লিয়াস বিভাজিত হওয়া, সাইটোকাইনোসিস মানে নিউক্লিয়াসের বিভাজিত হওয়ার শেষে গিয়ে আমরা দেখবো সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে। তাহলে ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগেও কিছু একটা রেস্ট ফেজ থাকে। কি থাকে? রেস্ট ফেজ থাকে। মনে করো যে তখন কিছু প্রস্তুতিমূলক কাজ করে। কি করে? এই যে এত বড় একটা কাজ হবে, একটা কোষ বিভাজিত হবে, তো বিভাজিত হওয়ার সময় এই বিভাজিত হওয়ার সময় তার ডিএনএ গুলা, আরএনএ গুলা, এগুলার মধ্যে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এগুলা তো সামনে গিয়ে ডিএনএও বিভাজিত হতে হবে, ক্রোমোজোম বিভাজিত হতে হবে। এই জন্য আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, প্রিপারেশন ফেজ। কি বলছিলাম, সরি, রেস্ট ফেজ না, প্রিপারেশন ফেজ। তো এই প্রস্তুতিমূলক কাজকে কি বলা হয়? এটাকে বলা হয় ইন্টারফেজ। এটাকে কি বলা হয়? ইন্টারফেজ। এখান থেকে প্রশ্ন আসে যে ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসে, আমরা বলছিলাম এই যে ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম সব কোথায়? সব হচ্ছে নিউক্লিয়াসে। সব কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক, এই শব্দটা মনে রাখো, প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোথায় করতে হয়? নিউক্লিয়াসে। কোথায়? নিউক্লিয়াসে। এই নিউক্লিয়াসে আমরা সহজে আরো বলতে পারি যে ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগে নিউক্লিয়াসে যে প্রস্তুতিমূলক কাজ হয় সেটাকে বলা হয় ইন্টারফেজ। সেটাকে কি বলা হয়? ইন্টারফেজ। সেটাকে বলা হয় ইন্টারফেজ। আমরা ইন্টারফেজ নামটা মনে রাখা জরুরি। আমরা তো ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, আর ইন্টারফেজ মানে এই ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের পূর্বে প্রস্তুতিমূলক কাজ। কোথায়? নিউক্লিয়াসে। আচ্ছা, তাহলে আমরা নতুন জিনিস শিখলাম। কোথায় কোথায় মাইটোসিস হয় না, সেটা প্রাণী কোষের ক্ষেত্রে স্নায়ু কোষ আর লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, আর উদ্ভিদের ক্ষেত্রে স্থায়ী টিস্যুতে, স্থায়ী টিস্যুর কোষগুলাতে। এখন আসো ক্যারিওকাইনেসিস। তো আমরা তো এরপরে কি পড়ছি? ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। আর ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের যে সাইটোকাইনেসিসের শুরুর আগে কোথায় কাজ করতে হয়? নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, সেটার নাম ইন্টারফেজ। তো আমরা পড়ব এখন ক্যারিওকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় বিভাজিত কোষে। তো এই ধাপগুলোকে, সেজন্য যেহেতু এটা ক্যারিওকাইনেসিসটা একটা জটিল প্রক্রিয়া, সেজন্য এটা আমরা 5টা ধাপে পড়ব। কয়টা ধাপ? 5টা ধাপ। 5টা ধাপের মধ্যে প্রথম ধাপ কি বলো তো? প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। প্রথম ধাপের নাম কি? প্রোফেজ। তার মানে প্রোফেজের আগে কি ঘটে বলো তো? ইন্টারফেজ ঘটে। প্রোফেজের আগে কি ঘটে? ইন্টারফেজ ঘটে। ইন্টারফেজ মানে কি? এই যে নিউক্লিয়াসের মধ্যে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়েছে, হওয়ার পরেই প্রথমে কে শুরু হয়? ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ কি? প্রোফেজ। আচ্ছা, এরপরে কি? প্রোমেটাফেজ। 2 নাম্বার হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ হয় মেটাফেজের আগে। প্রোমেটাফেজ নাম দ্বারাই বুঝতেছি মেটাফেজের আগে। তার মানে এরপরেরটা কি হবে? মেটাফেজ। এরপরেরটা কি? মেটাফেজ। এরপরে হচ্ছে অ্যানাফেজ, আর শেষ হয় টেলোফেজ দিয়ে। শেষ হয়ে কি? টেলোফেজ। ধারাবাহিকভাবে এগুলোর নাম মনে রাখতে হবে। প্রোফেজের পরে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজের পরে মেটাফেজ, মেটাফেজের পরে অ্যানাফেজ এবং টেলোফেজ। আচ্ছা, তাহলে আমরা এই মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপ সম্পর্কে প্রত্যেকটা ধাপ বিস্তারিত দেখব। চলো শুরু করি। প্রোফেজ। প্রথম ধাপটা কি পড়ে আসছিলাম? প্রোফেজ। প্রথম ধাপটাই হচ্ছে সবচেয়ে লম্বা ধাপ, সবচেয়ে বেশি সময় ধরে এই ধাপটা চলে। তাহলে এই আমরা হচ্ছে যদি প্রশ্ন আসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি? সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে প্রোফেজ। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা? প্রোফেজ। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে প্রোফেজ। ঠিক আছে? তো প্রোফেজের মধ্যে মূলত কি কি হয়? আমরা নিউক্লিয়াসটা দেখতে, এই যেহেতু এটা হচ্ছে কি কোন জায়গায় কিসের ঘটনা পড়তেছি? নিউক্লিয়াসের কোষ বিভাজন পড়তেছি। নিউক্লিয়াসের বিভাজন পড়তেছি। একটা কোষ বিভাজিত হবে। কোষ বিভাজনের জন্য প্রথমে হচ্ছে নিউক্লিয়াস বিভাজিত হবে, এরপর সাইটোপ্লাজম বিভাজিত হবে। নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা বলি ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনোসিসের 5টা ধাপের প্রথম ধাপ প্রোফেজ পড়তেছি। প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপের প্রথম কাজটা কি হয়? নিউক্লিয়াসটা আকারে বড় হয়। প্রথম কাজটা কি হয়? প্রথম কাজটা হচ্ছে নিউক্লিয়াস আকারে বড় হয়। নিউক্লিয়াস আকারে বড় হয়। এইটা হচ্ছে গিয়ে, এটা বৈশিষ্ট্য লিখতে হবে যে
কোষের হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী দাব দেওয়া আছে। এখন এটার হচ্ছে গিয়ে তোমার গ নাম্বারের প্রশ্ন আসলো যে প্রোফেজের বৈশিষ্ট্য বা এটা দাবটির নাম কি এবং এটার বৈশিষ্ট্য কি লিখো। তো এটার হচ্ছে গিয়ে ঘটনাবলী লেখো। ঘটনাবলীর প্রথম ঘটনা কি, নিউক্লিয়াস আকারে বড় হয়, নিউক্লিয়াস আকারে কি হয়, বড় হয়। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে যেই জালিকা আছে এটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার ইংরেজিতে বলে নিউক্লিয়াম রেটিকুলাম। তো এইখানে হচ্ছে কি মূলত আমরা যদি এখানে ছোট করে একটা নিউক্লিয়াস আঁকি, এটা মনে করে একটা নিউক্লিয়াস, তোমরা ছোট করে একটা নিউক্লিয়াস এঁকে দিবা, বলবা যে হচ্ছে এটা হলো গিয়ে কোষ। কোষ যখন আঁকবা তখন এরকম দুইটা, একটা প্লেট, এরকম একটা প্লেট, এরকম একটা প্লেট, ঠিক আছে, আর এরকম একটা প্লেট, এইটা এঁকে ফেললেই হচ্ছে গিয়ে একটা কোষ হয়ে যাবে। আর এই কোষের হচ্ছে গিয়ে এটা হচ্ছে কোষের বহিঃস্তর, এরপরে এটার হচ্ছে ভিতরের স্তর, মাঝখানে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে সুন্দর হয় নাই এটা, আসো, এটা হলো নিউক্লিয়াসের বাহিরে, এটা আমরা মূলত উদ্ভিদ কোষ আঁকতেছি, উদ্ভিদ কোষের বেলা এরকম। তো এরপরে হচ্ছে গিয়ে চারদিকে একটা বর্ডার দিয়ে দিব, ভিতরের দিকে একটা বর্ডার দিয়ে দিব, ঠিক আছে। আর মাঝখানে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। বড় করে নিউক্লিয়াসটা আঁকবো, যেহেতু নিউক্লিয়াস বড় হচ্ছে, বিভাজিত হতে হবে, সেজন্য থাকে। আর এইখানে নিউক্লিয়াসের মাঝখানে কি থাকে, নিউক্লিয়াসের মাঝখানে নিউক্লিয়ার রেটিকুলাম থাকে। কি নিউক্লিয়ার রেটিকুলাম থাকে, নিউক্লিয়ার রেটিকুলাম থাকে। আর একটা ঘন নিউক্লিয়াস, এই যে ঘন যেটা সেটাকে বলা হয় নিউক্লিওলাস। ঘন যেটা সেটাকে কি বলা হয়, নিউক্লিওলাস। তো এই যে যেই ভিতরে নিউক্লিয়ার রেটিকুলাম জালির মতো যেই জিনিসটা আছে, এগুলো বলা হয়, এই জালির মতো জিনিসটা এক আঁকাবাঁকা হয়ে সুতার মতো অংশ সৃষ্টি করে। কি বলে, আঁকাবাঁকা সুতার মতো অংশ তৈরি করে। নিউক্লিয়াসের জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি করে। সেই অংশগুলাকেই মূলত ক্রোমোজোম বলে। সেগুলাকে কি বলা হয়, ক্রোমোজোম বলা হয়। তাহলে আমরা এটা যদি প্রথম অবস্থা হয়, পরের অবস্থা কিরকম হবে, অর্থাৎ প্রোফেজের পরে অবস্থাটা কিরকম হবে বলো তো। এর প্রোফেজের পরে এই যে নিউক্লিয়াসের মধ্যে রেটিকুলামগুলো এরকম কি থাকবে না, তখন এরকম সাইটোপ্লাজম তৈরি হয়ে, ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। এরকম আর একদম জালিকার মতো থাকবে না, জালিকাটা ভেঙে যাবে। জালিকাটা ভেঙে গিয়ে আঁকাবাঁকা সুতার মতো ক্রোমোজোম তৈরি হবে, আঁকাবাঁকা সুতার মতো ক্রোমোজোম তৈরি হবে। সেজন্য প্রশ্ন আসে যে ক্রোমোজোম কোন ধাপে দেখা যায়, ক্রোমোজোম প্রোফেজ ধাপে তৈরি হয়, প্রোফেজ ধাপে দেখা যায়। ক্রোমোজোম কোন ধাপে, সাধারণ নিউক্লিয়াসে যখন হচ্ছে এই কোনো কোষ বিভাজন হচ্ছে না, তখন সাধারণত কি থাকে, তখন হচ্ছে সেগুলা জালিকা আকারে থাকে। এই ক্রোমোজোমগুলা জালিকা আকারে থাকে, নিউক্লিয়াস রেটিকুলাম। আর স্পষ্টভাবে ক্রোমোজোম দেখা যায় যে আমরা যে প্রজাপতির মতো আকারটা দেখেছিলাম, এই আকারটা মূলত হচ্ছে গিয়ে এই প্রোফেজ ধাপে এসে দেখা যায়। প্রোফেজ ধাপে কি হয়, প্রথমে নিউক্লিয়াস বড় হয়, এরপরে হচ্ছে গিয়ে যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার জালিকা, আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বলেছিলাম ইংরেজিতে, এই নিউক্লিয়ার জালিকাটা ভেঙে গিয়ে সুতার মতো অংশ তৈরি হয়, এগুলাকে বলা হয় ক্রোমোজোম। এগুলাকে কি বলা হয়, ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা আবার লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটা ক্রোমোটিড গঠন করে, এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটা বিন্দুতে যুক্ত হয়। তো এই যে এইটা তো আমরা অলরেডি এঁকে ফেলছি, এইটাকে বলতেছি একটা ক্রোমাটিড, এটাকে বলতেছি একটা ক্রোমাটিড, আর এইটাকে বলতেছি আরেকটা ক্রোমাটিড। প্রজাপতির একটা ডানা একটা ক্রোমাটিড, আরেকটা ডানা আরেকটা ক্রোমাটিড, ঠিক আছে, একটা ডানা একটা ক্রোমাটিড, আরেকটা ডানা আরেকটা ক্রোমাটিড। আর মাঝখানে কি দ্বারা যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। মাঝখানে কি থাকে, ঘন সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। আমরা যদি একটু চিত্রটা দেখো, এই যে দেখো প্রথমে হচ্ছে গিয়ে জালিকাগুলো একদম এলোমেলো জালিকা আছে, এই জালিকাটা ভেঙে গিয়ে কি হবে, ক্রোমোজোম দেখা যাবে। এই ক্রোমোজোমটা আরো স্পষ্ট যখন হবে, তখন দেখা যাবে যে এই ক্রোমোজোমটা মনে করো এরকম ছিল। ক্রোমোজোমটা কি ছিল, এরকম ছিল, সোজা। এখানে দেখো ক্রোমোজোমটা মনে করো এইরকম ছিল। এটা মাঝখানে বরাবর যদি ভেঙে যায়, তাহলে দুই দিকে দুইটা প্রজাপতির মতো ডানা দেখা যাবে। পুরাটাকে মিলে তো ক্রোমোজোমই বলতেছি, কিন্তু ক্রোমোজোমের যেহেতু লম্বালম্বিভাবে বিভক্ত হয়েছে, এই অংশটা হচ্ছে গিয়ে কি, এই অংশটা হচ্ছে একটা
ক্রোমাটিড, এটাকে বলবো একটা ক্রোমাটিড, ওই পাশের এইটার নাম একটা ক্রোমাটিড, এইটা আর একটা ক্রোমাটিড। আর মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে সেন্ট্রোমিয়ার, মাঝখানে গোল ঘন করে দাগ দিয়ে গোল দিয়ে দিলে সেটা হয়ে যাবে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এটাই মূলত আমরা প্রোফেজে ঘটে। প্রোফেজে হচ্ছে কি মূলত আমরা তিনটা ঘটনা দুইটা ধাপে বর্ণনা করা হয়েছে, যদিও এক নাম্বার নিউক্লিয়াস বড় হয়, দুই নাম্বার নিউক্লিয়াস রেটিকুলাম বা নিউক্লিয়াস রেটিকুলামটাকে বাংলা বলে নিউক্লিয়াস জালিকা, তোমরা ইংলিশে রেটিকুলাম লিখলেও কোনো অসুবিধা নাই। জালিকাটা ভেঙে কি হয়? ক্রোমোজোম দেখা যায়, জালিকা ভেঙে সুতার মতো ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোমগুলো আবার লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুইটা ক্রোমোটিড তৈরি হয়, কিন্তু ক্রোমোটিডগুলো একদম আলাদা হয়ে যায় না। ক্রোমোটিড কি হয়ে যায় না? আলাদা হয়ে যায় না। এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটা অঙ্গাণু দ্বারা যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ার নামক একটা বিন্দুতে যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ার নামক একটা বিন্দুতে যুক্ত থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন উদ্ভিদ কোষটা দেখতেছি, উদ্ভিদ কোষটা অনেকটা চতুর্ভুজের মতো, উদ্ভিদ কোষটা কিরকম? অনেকটা চতুর্ভুজের মতো। আর প্রাণী কোষের ছবি আঁকলে প্রাণী কোষটা হচ্ছে কি একটা বৃত্তের মতো, অনেকটা গোলাকার, আর উদ্ভিদ কোষটা একটু চতুর্ভুজের মতো আঁকতে হয়। ঠিক আছে, তো এর পরের ধাপটা কি? এর পরের ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। এর পরের ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী, প্রোমেটাফেজ হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী, অর্থাৎ সবচেয়ে স্বল্পস্থায়ী। ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী যেটাই বলো একই কথা। তো সবচেয়ে স্বল্পস্থায়ী কোনটা? প্রোমেটাফেজ। প্রোফেজ হচ্ছে প্রথম ধাপটা সবচেয়ে দীর্ঘস্থায়ী, দুই নম্বর ধাপটা সবচেয়ে ক্ষণস্থায়ী বা সবচেয়ে স্বল্পস্থায়ী। ঠিক আছে, সবচেয়ে কম সময়ে এটা হয়ে যায়। তো এইখানে মূলত কি হয়ে যায়, কি হয়, ঘটনা কি হয় এখানে এই ধাপের মধ্যে? যে আমরা একটু আগে পড়ছিলাম না যে নিউক্লিয়াস বড় হইতেছে এবং সেখানে ক্রোমোজোম বিভক্ত হয়ে ক্রোমাটিড আবার দুইটা সেন্ট্রোমিয়ারের জায়গায় যুক্ত হচ্ছে, আমরা প্রজাপতির মতো আঁকছিলাম ছবি। তো এখন এটা হচ্ছে প্রোফেজের ঘটনা। আর এখন প্রোমেটাফেজে এসে কি হবে? প্রোমেটাফেজে এসে হবে নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়াসের মূলত যেই অংশগুলো আছে, নিউক্লিয়াসের অংশগুলোর মধ্যে একটা হলো নিউক্লিয়ার পর্দা, আর একটা এর ভিতরে আছে নিউক্লিয়ার রেটিকুলাম, জালিকার মতো যেটা বাংলায় বলে। এরপরে নিউক্লিয় লাস আছে। তো নিউক্লিয় লাস আর নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয় লাস আর নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয় লাস হচ্ছে যে ঘন যেটা সেটা। এইখানে দেখো ঘন যেটা সেটা একদম হালকা হয়ে গেছে, মানে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, প্রায় কি হচ্ছে? বিলুপ্ত হচ্ছে। এখন আমরা যখন চিত্র আঁকবো, চিত্রটা কিভাবে আঁকবো আমরা একটু দেখাই। এটা হচ্ছে আউটসাইড আঁকলাম। এটা তোমরা যদি একটাও এঁকে দিতে, শুধু যদি উদ্ভিদ কোষেরও এঁকে দাও তাহলে মার্কস পাওয়া কোনো অসুবিধা নাই। এটা উদ্ভিদ কোষের একটা স্ট্রাকচার আঁকলাম বাহিরের দিকে। তো নিউক্লিয়ার, আমরা যখন একটু খেয়াল করো, আমরা যখন নিউক্লিয়াসটা একটু হলুদ কালার দিয়ে আঁকি, তো আমরা যখন এইখানে নিউক্লিয়ার পর্দাটা আঁকবো তখন আমরা এরকম ডট ডট দিয়ে আঁকবো, আর একদম সরাসরি টান দিয়ে। আগের বার তো আমরা ডিরেক্ট গোল দিয়ে এঁকে ফেলছিলাম, এখন এরকম গোল দিব না, একদম কি দিব? একদম ডট ডট দিয়ে দিব। মানে এটাকে বলবো আমরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাকে কি বলবো? বিলুপ্ত প্রায়। বিলুপ্ত হয়ে যায় না, একদম এটাকে বলা হয় বিলুপ্ত প্রায়। বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা, যে তোমরা নিউক্লিয়ার পর্দা লিখিও। আর এইখানে যেই ঘন করে যেটা আঁকছিলাম সেটা আমরা এখন আর ঘন করে আঁকবো না। এইটা হচ্ছে কি জাস্ট একটা গোল দিয়ে এরপরে লিখবো এটা হচ্ছে কি বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস। নিউক্লিওলাস এই দুইটা হচ্ছে কি প্রথম ধাপ, প্রথম জিনিস। আমরা দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, মানে হচ্ছে এই যে উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত একটা এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। কি আসে? স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রটা দেখতে হচ্ছে কি এরকম, এরকম একটা শেপের। এই শেপটাকে বলা হয় মাকু আকৃতি। এই শেপটাকে কি বলা হয়? মাঝখানে একটা টান দেই আর এই দিকে দুই পাশটা হচ্ছে সরু হয়ে যায়, মাঝখানটা একটু মোটা থাকে, এটাকে বলা হয় মাকু আকৃতি। এটাকে কি বলে? মাকু আকৃতি। তো এই মাকু আকৃতি ধারণ করে এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। এটা হচ্ছে কি অনেকগুলা তন্তুকে ইংলিশে বলে ফাইবার, অনেকগুলা ফাইবারের মতো এরকম দাগ দিব আমরা। দাগগুলা উত্তর থেকে দক্ষিণ মেরুতে আসবে,
তো উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই মাকু আকৃতির তন্তু তন্তু দেখা যাবে। এই তন্তুগুলোকে বলবো স্পিন্ডল যন্ত্র। এটাকে কি বলবো? স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের মাঝখানের অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। পৃথিবীর যেরকম বিষুবীয় অঞ্চল থাকে ঠিক একই রকম হচ্ছে কি এটারও মাঝখানের অংশটাকে বলবো বিষুবীয় অঞ্চল। ঠিক আছে? আচ্ছা, তো প্রাণীকোষের ক্ষেত্রে তার মানে প্রথম জিনিস, দ্বিতীয় জিনিস কি করলো, তোমরা চাইলে এইখানে যে দুইটা ধাপে বইয়ের মধ্যে দুইটা ধাপ লেখা, তোমরা দুইটা ধাপে লেখার প্রয়োজন নাই। তোমরা ব্যাঙ্গে ব্যাঙ্গে এই দুই নাম্বারটাতে দেখা যায় অনেকগুলো লেখা দিয়ে দিছে, তোমরা ব্যাঙ্গে ব্যাঙ্গে 3-4টা করে লিখেও কোনো অসুবিধা নাই, মার্কস আরো ভালো পাবা ইনশাল্লাহ। তো প্রথম ধাপে আমরা লিখব নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেন, এই দুইটা বিলুপ্ত হয়ে যায়। 2 নাম্বার ধাপে লিখব স্পিন্ডল যন্ত্র দেখা যায়। কি দেখা যায়? স্পিন্ডল যন্ত্র কি? স্পিন্ডল যন্ত্র হচ্ছে মাকু আকৃতির উত্তর থেকে দক্ষিণ মেরুতে মাকু আকৃতির একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। সেটাখানে অনেকগুলা তন্তু দেখা যায়। কি দেখা যায়? তন্তু দেখা যায়। আর এই স্পিন্ডল যন্ত্রের মাঝখানের ভাগকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আচ্ছা, এখন আসো প্রাণীকোষের মধ্যে কি স্পেশাল দুইটা জিনিস দেখা যায়, সেগুলোকে বলা হয় সেন্ট্রিওল। এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে সেন্ট্রিওল। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল থাকে কোথায়? প্রাণীকোষে। এই কোষ বিভাজনের সময় প্রোমেটাফেজ ধাপে সেন্ট্রিওল আসে। প্রোমেটাফেজ ধাপে কি হয়? সেন্ট্রিওল আসে। এবং সেন্ট্রিওল এটাকে আমরা 3 নাম্বার ধাপে লিখবো যে প্রাণীকোষের ক্ষেত্রে দুইটা সেন্ট্রিওল আবির্ভাব হয় এবং সেন্ট্রিওল থেকে এস্টার রে মনে হচ্ছে আলোর রশ্মি আর কি, রশ্মি। তো এস্টার রে নির্গত হয় বা বিচ্ছুরিত হয়, যেটাই বলো। তো রশ্মির মতো স্টার রশ্মির আবির্ভাব ঘটে। ঠিক আছে? এবং কোষে দুটি বিপরীত মেরুতে পৌঁছে স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলা হয়। প্রত্যেকটা তন্তুকে কি বলা হয়? স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। আমরা একটু আগে পড়ছিলাম না যে এই হলো একটা ক্রোমোজোম, প্রজাপতির ডানার মতো। এখানে দুইটা ক্রোমোটিড আছে, এই পাশে একটা, এই পাশে একটা। আর মাঝখানে কি আছে? সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা কোথায় যুক্ত থাকে? এই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে। যেসব তন্তুতে স্পিন্ডল তন্তু কি? এই যে মাকু আকৃতির যেটা আমরা ফাইবারগুলো দেখছিলাম, এইগুলাকে বলা হয় স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুর সাথে এই সেন্ট্রোমিয়ারগুলা লাগানো থাকে। এই যে দেখো স্পিন্ডল তন্তু, তোমরা বইয়ের মধ্যে চিত্রটা আর সুন্দর দেখতে পারবা যে স্পিন্ডল যন্ত্র হচ্ছে গিয়ে স্পিন্ডল তন্তুর সাথে, যেসব তন্তুর সাথে এই সেন্ট্রোমিয়ারটা যুক্ত থাকে, অর্থাৎ ক্রোমোজোম যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ারের মাধ্যমেই মূলত ক্রোমোজোমটা যুক্ত থাকে, সেগুলাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। সেগুলোর নাম কি? যেসব তন্তুর মধ্যে এদের মধ্যে থেকে যে তন্তুগুলোতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে, যেসব তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে, তাদেরকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। তাদেরকে কি বলা হয়? ট্র্যাকশন। বাংলায় ট্র্যাকশন বলা হয় আকর্ষণ তন্তু। বাংলায় কি বলা হয়? আকর্ষণ তন্তু। বাংলায় কি বলা হয়? আকর্ষণ তন্তু। তাহলে আমরা প্রোমেটাফেজ ধাপে 4টা জিনিস আমরা আলাদা আলাদা ধাপে শিখব। 1 নাম্বার নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা। 2টা জিনিস। নিউক্লিওলাস হলো যেই ঘন বস্তুটা আছে নিউক্লিয়াসের ভিতরে, কালো করে আমরা আঁকি চিত্র দিয়ে ঘন করে, সেটা হচ্ছে নিউক্লিওলাস। আর বাহিরের যেই পর্দা সেটা নিউক্লিয়ার পর্দা। এই দুইটা প্রায় বিলুপ্ত হয়ে যায়। 2 নাম্বার ধাপ, সেখানে হচ্ছে গিয়ে মাকু আকৃতির একটা কি দেখা যায়? স্পিন্ডল যন্ত্র দেখা যায়। তো স্পিন্ডল যন্ত্রটা কি দিয়ে তৈরি? অনেকগুলা তন্তু দিয়ে তৈরি। তন্তুগুলা কোথায় থাকে? উত্তর থেকে দক্ষিণ মেরুতে বিস্তৃত থাকে, মানে উপর থেকে লম্বালম্বিভাবে থাকে। এবং লম্বালম্বিভাবে যে উত্তর থেকে দক্ষিণ মেরুতে থাকলো তন্তুগুলোর নাম কি? স্পিন্ডল তন্তু। এই পর্যন্ত শেষ। 3 নাম্বারে আমরা এসে বলবো যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ারের সাথে কিছু কি থাকে? এই তন্তুগুলা যুক্ত থাকে। সবগুলো তন্তু যুক্ত থাকে এরকম না। যে তন্তুগুলা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে সেগুলোর স্পেশাল নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ফাইবার তো মানে তন্তু, তার মানে বাংলায় বলা হয় আকর্ষণ তন্তু। শেষ 3টা। 4 নাম্বারটা যে এটা হচ্ছে প্রাণীকোষের ক্ষেত্রে শুধু স্পেশাল, উদ্ভিদ কোষে এটা নাই। প্রাণীকোষের মধ্যে সেন্ট্রিওল দেখা যায়। আমরা এতক্ষণ পর্যন্ত ক্রোমোজোমের মাঝখানের যেটা, সেটার নাম হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার। আর একটা হচ্ছে প্রাণীকোষের স্পেশাল যেটা, ওটার নাম সেন্ট্রিওল। এটার স্পেশাল নাম কি? সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল কি দেখা যায়? সেন্ট্রিওল হচ্ছে প্রাণীকোষের স্পেশালি দেখা যায়। এবং সেন্ট্রিওল থেকে কি আসে? এস্টার রে নির্গত হয়। কি হয়? এস্টার রে নির্গত হয়।
ঠিক আছে, এইটা হচ্ছে এই 4টা জিনিস আমরা প্রোমেটাফেজের ধাপে মনে রাখবো। এখন আসো মেটাফেজ। সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সরাসরি বড় প্রশ্ন বেশি আসে মেটাফেজ থেকে। আচ্ছা, প্রোমেটাফেজ ধাপ কি? প্রোমেটাফেজ ধাপটা কিন্তু প্রোমেটাফেজ ধাপটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী একটা ধাপ, সবচেয়ে স্বল্পস্থায়ী একটা ধাপ। এরপরে আসে মেটাফেজ। এখন আমরা কি পড়তেছি? মেটাফেজ। মেটাফেজ ধাপে কি হয়? মেটাফেজ ধাপে এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে। বিষুবীয় অঞ্চল মানে কি পড়ছিলাম মাঝখানে এই যে একটা যে স্পিন্ডল তন্তুটা আছে, এই স্পিন্ডল এখন হচ্ছে গিয়ে এই ধাপে তো অলরেডি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। আগের অংশে আমরা দেখছিলাম প্রায় বিলুপ্ত, আর এখন হচ্ছে গিয়ে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এখন প্রোমেটাফেজ ধাপে যদি আমরা একটু বাহিরের চিত্রটা এঁকে দেখি তোমাদের সহজভাবে বোঝার জন্য, আমরা বলছি 4টা প্লেট চারদিকে আঁকবো, ঠিক আছে? আর এটা উদ্ভিদ কোষটা আঁকা সহজ, আমরা উদ্ভিদ কোষেই, প্রাণী কোষও তো সহজ, এটা হচ্ছে গিয়ে জাস্ট গুল্লু দিয়ে দিয়ে একটা গুল দিলেই হয়ে যায়। আচ্ছা, তো এখন তো হচ্ছে গিয়ে নিউক্লিয়ার পর্দা নাই, তাই আর ভিতরে গুল দিতে হবে না, আমরা সরাসরি স্পিন্ডল যন্ত্র আঁকবো। স্পিন্ডল যন্ত্রটা কীরকম? মাকু আকৃতির ছিল, ডায়মন্ডের মতন একটা, ঠিক আছে? তো মাঝখানের মধ্যে কি থাকবে? মাঝখানটাকে আমরা বলছিলাম বিষুবীয় অঞ্চল, মাঝখানটাকে কি বলছিলাম? বিষুবীয় অঞ্চল। তো এই বিষুবীয় অঞ্চলের এসে সব ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে চলে আসবে। ক্রোমোজোমগুলা কোথায় চলে আসবে? স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় কি এই মাঝখানের অংশটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো এইখানে যদি আসে সবগুলা, তার মানে এইখানে আমাদের চিত্র আঁকতে হবে। এইখানে সব ক্রোমোজোম, এই যে দেখো এইখানে সব ক্রোমোজোম চিত্র আঁকা আছে, সব ক্রোমোজোমগুলো এইখানে চলে আসছে, ঠিক আছে? তো এরপরে সেন্ট্রোমিয়ারের সাথে তন্তুগুলো আটকে থাকে। আমরা আগেই দেখছি যে সেন্ট্রোমিয়ারের সাথেই মূলত তন্তুগুলো যুক্ত থাকে। এখন আসো এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো আর মোটা হয়। এটাই হচ্ছে মাত্র 2টা বৈশিষ্ট্যই আছে, একটা হলো বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো চলে আসে, আর এইখানে এসে সবচেয়ে খাটো আর মোটা হয়। যেহেতু এখানে বৈশিষ্ট্য কম এবং যার কারণে পরীক্ষায় তোমাদের সহজ করার জন্য টিচাররা এইটা দেয় যে খাটো এবং মোটা দেখায়। সবচেয়ে ক্রোমোজোমগুলা কীরকম হয়? 2টাই ক্রোমোজোমের বৈশিষ্ট্য। ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে চলে আসে এবং ক্রোমোজোমগুলা দেখতে খাটো এবং মোটা হয়। ক্রোমোজোমগুলা দেখতে খাটো ও মোটা হয়, ক্রোমোজোমগুলা দেখতে খাটো ও মোটা হয়। এটা মুখস্থ করে ফেলতে হবে। এখন আসো পরের ধাপ, এনাফেজ। এনাফেজে কি হয়? এনাফেজে এসে ক্রোমোজোমগুলা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। ক্রোমোজোমগুলোর প্রথমে সেন্ট্রোমিয়ার হয় 2 ভাগে বিভক্ত, এরপরে ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো 2 ভাবে মানে আলাদা হয়ে যায়। যদি সেন্ট্রোমিয়ার মানে কি ছিল? সেন্ট্রোমিয়ার মানে হচ্ছে মাঝখানের যে জিনিসটা হচ্ছে সেটাকে তো সেন্ট্রোমিয়ার বলতেছি। তো সেন্ট্রোমিয়ার যদি 2 ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে ক্রোমোটিডও তো 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। ক্রোমোটিড 2টা যদি 2 ভাগে চলে যায় তখন দেখা যাবে যে এই দিকে একটা ক্রোমোটিড আছে আর ওই দিকে আরেকটা ক্রোমোটিড আছে, এবং দুইটা সেন্ট্রোমিয়ারের 2টা অংশ নিয়ে আলাদা আলাদা হয়ে গেছে। সেন্ট্রোমিয়ারের 2টা অংশ নিয়ে আলাদা আলাদা হয়ে গেছে। এবং এখন হচ্ছে গিয়ে এই সেন্ট্রোমিয়ারগুলা কোন দিকে থাকবে? সেন্ট্রোমিয়ারগুলোর মুখ থাকবে মেরুর দিকে। সেন্ট্রোমিয়ারের আমরা যদি এরকম একটা চিত্র আঁকি, এইখানের মধ্যে মেরু কোন দিকে? মেরু হচ্ছে 2 দিকটা হচ্ছে গিয়ে 2 মেরু, 2 দিকটা হচ্ছে 2 মেরু, 2 দিকটা কি 2 মেরু, 2 দিক 2 মেরু। তো 2 মেরু হচ্ছে কি 2 মেরুর 2 দিকে ক্রোমোটিড চলে যাবে। 2 মেরুর 2 দিকে কি থাকবে? উপরের দিকে থাকবে সেন্ট্রোমিয়ার বা নিচের দিকে থাকবে সেন্ট্রোমিয়ার। মেরুর দিকে সেন্ট্রোমিয়ারগুলো থাকবে। সেন্ট্রোমিয়ারগুলো কোথায় থাকবে? সেন্ট্রোমিয়ারগুলো মেরুর দিকে থাকবে। আমরা আরেক কালার দিয়ে দেখি, সেন্ট্রোমিয়ার যেগুলো আছে সেগুলো মেরুর দিকে থাকবে, আর পা অর্থাৎ যে 2টা হাত বা পা আছে সেটা হচ্ছে গিয়ে মাঝখান বিষুবীয় অঞ্চলের দিকে থাকবে। তাহলে প্রথম অর্থ হচ্ছে গিয়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হবে, ফলে প্রত্যেক ক্রোমোটিড মানে তো ক্রোমোটিড তো 2টা আছে, একটা করে 2টা কি হয়ে যাবে? একটি করে সেন্ট্রোমিয়ার থাকে, ভাগ হয়ে 2টাতে 2টা চলে যাবে। এবং ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমোটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়।
প্রত্যেকটা ক্রোমোটিড এই ক্রোমোটিডটাকে একটা ক্রোমোজোম আর এই ক্রোমোটিডটাকে আলাদা আর একটা ক্রোমোজোম বলা হয়। এগুলাকে বলা হয়, যেহেতু এটা নতুন তৈরি হয়েছে সেজন্য এগুলাকে বলা হয় অপত্য ক্রোমোজোম। এগুলাকে কি বলা হয়? অপত্য ক্রোমোজোম। এটাই এখন নতুন যে কোষে যাবে সেই কোষে এটাই এখন ক্রোমোজোমের কাজ করবে। এখন কি করবে? ক্রোমোজোমের কাজ করবে। এই ক্রোমোটিডটাকে কি করবে? ক্রোমোজোমের কাজ করবে। তাহলে 2 নাম্বার হচ্ছে যে যখন হচ্ছে এগুলা বিভক্ত হয়ে যাবে, ক্রোমোটিডগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন প্রত্যেকটা ক্রোমোটিডকে একটা করে অপত্য ক্রোমোজোম বলা হবে। ক্রোমোজোমগুলো তন্তু আকর্ষণ তন্তুর সংকুচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক, মানে এই ক্রোমোজোমগুলার অর্ধেক উত্তর দিকে চলে যাবে, উত্তর মেরুর দিকে, আর অর্ধেক দক্ষিণ মেরুর দিকে যাবে। অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে যাবে। অর্ধেক উত্তর মেরুর দিকে যাবে, অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হবে। এ সময় সেন্ট্রোমিয়ার কি হবে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এগুলাকে বিভিন্ন রকম হয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এগুলা বিভিন্ন, ভি এর মতো হতে পারে, এল এর মতো হতে পারে, জে এর মতো হতে পারে, আই এর মতো হতে পারে। এই যে দেখো এইটা কিসের মতো হইছে? এটা হচ্ছে কি আই এর মতো হইছে, তাই না? আই লম্বা এরকম হয়। আর যদি এরকম হইতো, এই যে নিচের দিকে এরকম হইতো, তখন এটাকে কি বলতাম? এটা ভি এর মতো হয়ে গেছে। বা মনে করে একটা হচ্ছে কি লম্বা, একটা অংশ লম্বা আর একটা অংশ ছোট, এটা কিসের মতো হইছে? এল এর মতো হয়ে গেছে। বুঝতে পারছো? আর মনে করো এটা যদি এরকম হইতো, একটা একদম ছোট আর একটা হচ্ছে লম্বা, তাহলে বলতাম এটা জে এর মতো হয়ে গেছে। এটা কিসের মতো? জে এর মতো। তার মানে কি হয়? ইংরেজি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে থাকলে এটা বি এর মতো হবে, সেন্ট্রোমিয়ারটা একদম নিচের দিকে থাকলে জে বা এল এর মতো হবে। আর যদি একদম সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝ বরাবর থাকে কিন্তু সোজাসুজি হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে, বা একদম একটা কর্নারে কোণায় চলে গেছে সেন্ট্রোমিয়ারটা, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটা আই এর মতো দেখা যাবে। তো এখন হচ্ছে 3টা জিনিস এইটাতে পড়লাম আমরা মূলত। প্রথমে তো পড়লাম যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, 1 নাম্বার। 2 নাম্বারে পড়লাম যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যখন বিভক্ত হয়, সেই ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে প্রত্যেকটা ক্রোমাটিড একটা অপত্য ক্রোমোজোমের মতো কাজ করে, অপত্য ক্রোমোজোম হয়, অপত্য ক্রোমোজোম হয়। 3 নাম্বার যে জিনিস, ক্রোমোজোমের সাথে আকর্ষণ তন্তুগুলো যুক্ত থাকে, এটা তো ঠিক আছে, এটা তো আগেই পড়ে আসছি। এবং একটা অংশ অর্ধেক ক্রোমোজোম, এই অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে যায় উপরের দিকে, আর অর্ধেক নিচের দিকে যায়, অর্ধেক নিচের দিকে দক্ষিণ মেরুর দিকে যায়, অর্ধেক উপরের দিকে উত্তর মেরুর দিকে যায়, অর্ধেক নিচের দিকে দক্ষিণ মেরুর দিকে যায়। আমরা উপরে নিচে বলা লাগবে না, আমাদের উত্তর মেরুর দিকে যায়, অর্ধেক দক্ষিণ মেরুর দিকে যায়, এটা বললেই হবে। বোঝার জন্য আমি উপরে নিচে বললাম। এরপরে কি আসে? এরপরে হচ্ছে গিয়ে এগুলার সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ইংরেজি অক্ষর ভি, এল, জে এবং আই, এই 4টা অক্ষরের মতো দেখতে হয়। ঠিক আছে? এটাই ছিল আজকে আমাদের অ্যানাফেজের পড়া। এটা কিছু ছিল অ্যানাফেজের বৈশিষ্ট্য। এখন আসো আমরা এর পরের টাপ দেখবো, যে টেলোফেজ। সবার শেষে, আমরা শেষে একদম চলে আসছি। পড়াটা একটু কঠিন, তারপরেও হচ্ছে গিয়ে আমাদের এই ধাপগুলো মুখস্থ অনেকবার যদি আমরা পড়ি, আমরা ক্লাসের মধ্যে বারবার রিপিট করতেছি, একদম সহজ পড়া, ছোটো পড়া, কিন্তু বারবার চ্যাপ্টারটাও খুব ছোটো, কিন্তু বারবার রিপিট করতেছি যাতে মুখস্থ হয়ে যায়। ঠিক আছে? তো এখন অপত্য ক্রোমোজোমগুলা 2 মেরুতে চলে গেল। 2 মেরুতে তো 2 মেরুর দিকে চলা শুরু করছিল অ্যানাফেজে, আর চলে গেছে কোথায়? টেলোফেজে এসে দেখলাম এগুলো চলে গেছে। ঠিক আছে? তো প্রথম বৈশিষ্ট্য এটাই, সহজ, চলে গেছে। এরপরে কি? আমরা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওপ্লাজম, এটা বিলুপ্ত হয়েছিল কোন ধাপে? প্রোমেটাফেজ ধাপে এগুলা প্রায় বিলুপ্ত হওয়া শুরু করছিল। আবার চলে আসছে কোথায়? টেলোফেজ। শেষ ধাপে এসে নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিয়াস পুনঃ আবির্ভাব, মানে আবার আবির্ভাব ঘটছে। এবং প্রাণী কোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল দেখা যায়, একটি করে কি দেখা যায়? সেন্ট্রিওল দেখা যায়। তো এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সঙ্গে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম মানে নিউক্লিয়ার জালিকা, আমরা ভাইয়া প্রথম থেকেই বলতেছি। এগুলো আবার প্রথমে সাধারণ অবস্থায় এগুলো জালিকা আকারেই থাকে, নিউক্লিয়ার রেটিকুলাম আকারে। এগুলা যখন হচ্ছে প্রোফেজ ধাপে আসে তখন সেই রেটিকুলামগুলো সুতার মতো আকার ধারণ করে
ক্রোমোজোম হয়, ঠিক আছে, কি হয় ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার আসে, সেন্ট্রোমিয়ারটা দুই ধাপে মানে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে দুইটা ক্রোমোটিড অংশ দেখা যায়, দুইটা কি দেখা যায়, এই ক্রোমোজোমটা লম্বালম্বি ভাগ হয়ে দুইটা ক্রোমোটিড হয়, মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার। আর পরবর্তী একটা ধাপে এসে, কোন ধাপে এসে বলতো, ক্রোমোটিডটা একদম ভেঙে দুই দিকে চলে গেছিল, এনাফেজ ধাপে এসে ক্রোমোজোমের দুইটা অংশ ভেঙে দুই দিকে চলে গিয়ে দুইটা ক্রোমোটিড অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে, দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে। এখন দুইটা তো দুই মেরুতে চলে গেছে, দুইটা কি চলে গেছে, দুই মেরুতে চলে গেছে। এখন কি হবে, এখন আবার রেটিকুলাম হবে, আবার জালিকা তৈরি করবে, আবার জালিকা তৈরি করবে, আবার জালিকা তৈরি করবে, ঠিক আছে। আবার নিউক্লিওলাস সেই ঘন জিনিসটা চলে আসবে, আবার নিউক্লিয়ার পর্দা চলে আসবে, এই যে পর্দা চলে আসলো, ঠিক আছে। এবং দুইটা নতুন নিউক্লিয়াস, এরই মাধ্যমে দুইটা নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। আমাদের তো মূল উদ্দেশ্য ছিল নতুন দুইটা নিউক্লিয়াস তৈরি করা, তো নতুন দুইটা নিউক্লিয়াস তৈরি করা, এই যে 5টা ধাপে হচ্ছে গিয়ে নতুন দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এখন আসো আমরা, তার মানে আমরা নিউক্লিয়াসের যে বিভাজনটা টেলোফেজের মাধ্যমে, সেই বিভাজনটা শেষ। এখন আমরা পড়ব সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি, নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে, এমনকি এটা বলা হয় যে টেলোফেজ যখন ধাপ একদম শেষ ধাপটা চলতেছে, তখনই সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়ে যায়। এই যে লেখা আছে, প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। তো সাইটোকাইনেসিসের মূলত টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলের এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়ে এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে, মিলিত হয়ে কি গঠন করে, কোষ প্লেট গঠন করে। এই শব্দটা মনে রাখা জরুরি যে কোষ প্লেট কি গঠন করে, আমরা লিখে দিচ্ছি ভাইয়া, যে কোষ প্লেট গঠন করে। কি গঠন করে, কোষ প্লেট গঠন করে। এই একটা শব্দ মনে রাখাটা খুব জরুরি, যে কোষ প্লেটটা কি থেকে কি, কোন অংশটা কি ব্যঙ্গে, সাইটোপ্লাজমের কোন জিনিসটা ব্যঙ্গে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যঙ্গে এই কোষ প্লেটটা গঠিত হয়। এই দুইটা শব্দ মনে রাখ, এটা মূলত হয় উদ্ভিদ কোষে, এটা মূলত কোথায় হয়, উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষে কি হয়, সাইটোপ্লাজমের মধ্যে থাকা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভেঙ্গে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট মানে এই যে ছোট ছোট বিন্দুগুলাকে কোষ প্লেট বলতেছি। এই কোষ প্লেটগুলা মূলত আগেই তো দুইটা নিউক্লিয়াস গঠিত হয়ে গেছে, এই কোষ প্লেটটা কি করতেছে, এই কোষ প্লেটটা মাঝখানে পুরাপুরি ভাগ করে দিতেছে, মাঝখানে পুরাপুরি ভাগ করে দিতেছে। আর এই কোষ প্লেট থেকেই পরবর্তীতে কোষ প্রাচীর গঠিত হয়। এই কোষ প্লেট থেকে পরে কি তৈরি হয়, কোষ প্রাচীর তৈরি হয়। উদ্ভিদের বাহিরে কি থাকে, উদ্ভিদ কোষের বাহিরে কোষ প্রাচীর থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভেঙে প্রথমে কোষ প্রাচীর হয়। এটা হচ্ছে গিয়ে এটা কোন জায়গায় হয়, একদম বিষুবীয় মানে কি মাঝ বরাবর, বিষুবীয় মানে কি মাঝ বরাবর কোষ প্লেট গঠিত হয়। কোষ প্লেটটাকে কোষের দুইটা অংশকে আলাদা করে ফেলে, একটা নিউক্লিয়াস আর একটা সাইটোপ্লাজমকে আলাদা করে ফেলে, করার পর ফলে কি হয়, দুইটা নতুন কোষ তৈরি হয়ে যায়, দুইটা নতুন কোষ তৈরি হয়। আর এই কোষ প্লেটটা পরবর্তীতে কি হয়ে যায়, কোষ প্রাচীর হয়ে যায়, নতুন দুইটা কোষের কোষ প্রাচীর হয়ে যায়। এখন আসো প্রাণীর ক্ষেত্রে কি হয়। প্রাণীর ক্ষেত্রে এত এইভাবে কোষ প্লেট দিয়ে হয় না, এরকম তো দুই ভাগে দুইটা নিউক্লিয়াস তো আগেই ক্যারিওকাইনেসিসে হয়ে গেছে। এখন হচ্ছে মাঝখানে কি হয়ে যাবে, একটু খাঁজ তৈরি হবে, মাঝখানে একটু কি তৈরি হবে, খাঁজ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা শব্দ মনে রাখতে হবে, কোষ প্লেট। আর প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিসে মনে রাখতে হবে কি, খাঁজ। খাঁজ তৈরি হয়, খাঁজের উপরে চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে, খাঁজ তৈরি হয়। এটা কোথায়, প্রাণী কোষে খাঁজ তৈরি হয়। এই খাঁজটাই থেকেই মূলত আরো ভিতরে ক্রমশ আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। দুইটা সাইটোপ্লাজমটা এইভাবে খুব সহজে খাঁজ তৈরি হয়, খাঁজ তৈরি করে দুইটা কি তৈরি হয়ে যায়, দুইটা কোষ তৈরি হয়ে যায়। আচ্ছা, তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা বলছিলাম না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট গঠিত হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট। আর প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতি, ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতি। এই যে খাঁজ তৈরি হইলো, এটাকে, এই খাঁজটাকে কি বলা হয়, খাঁজকে ইংলিশে ক্লিভেজ বলা হয়। তো ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে।
উদ্ভিদে কোষে কিসের মাধ্যমে? কোষ প্লেটের মাধ্যমে। আর প্রাণী কোষে কিসের মাধ্যমে? ফারোয়িং পদ্ধতি, বা এই যে খাঁজ তৈরি, খাঁজকে ইংলিশে বলে ক্লিভেজ, আর এই পদ্ধতির নাম হচ্ছে কি ফারোয়িং পদ্ধতি। ফারোয়িং পদ্ধতি, ফারোয়িং পদ্ধতি। ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের কোষ বিভাজন। আমরা শিখে ফেলছি মাইটোসিস কোষ বিভাজন শেষ। আমরা মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি সেটা শিখছি। মাইটোসিসের 5টা ধাপ শিখছি। 5টা ধাপ না, 5টা ধাপের আগে তো প্রথমে শিখছি যে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়, এরপর সাইটোপ্লাজম বিভাজিত হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমেরকে সাইটোকাইনেসিস। আর এই যে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের পূর্বে কি ঘটে? ইন্টারফেস ঘটে। ইন্টারফেসে কি হয়? নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এরপরে আমরা আসলাম ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন হবে। এটা একটা জটিল প্রক্রিয়া, সেজন্য এটাকে 5টা ধাপে ভাগ করা হয়েছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজে আমরা বৈশিষ্ট্য দেখছি, প্রোমেটাফেজে দেখছি, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দেখার পরে আমরা আসছি এখন সাইটোপ্লাজম বিভাজন হবে। সাইটোপ্লাজমে উদ্ভিদ কোষে কোষ প্লেট দিয়ে বিভাজিত হয়, প্রাণী কোষে খাঁজ তৈরি হওয়ার মাধ্যমে বিভাজিত হয়। এইটাই হচ্ছে কি মাইটোসিস শেষ। এখন আসো মিওসিস। এখন আমরা মাইটোসিস কোষ বিভাজনের পরে এখন আমরা মিওসিস কোষ বিভাজন পড়ব। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, একটু বোঝার চেষ্টা করো। মিওসিস জিনিসটা কি ভাইয়া আগে একটু বুঝাই ফেলি, এরপরে হচ্ছে গিয়ে তোমরা আমাদের বইয়ে যা আছে সেগুলো আমরা একটু পড়বো। তো মিওসিস মূলত কোন জায়গায় হয়? মিওসিস মূলত হয় জনন কোষে। কোথায় হয়? জনন মাতৃকোষে। আমরা আরও যদি স্পেসিফিক করে বলি তাহলে জনন মাতৃকোষে। তো জনন মাতৃকোষ কীরকম? জনন মাতৃকোষ তো হচ্ছে গিয়ে মনে করো এটা আমাদের সাধারণ দেহকোষের মতোই। আমরা এখানে 20টা দিয়ে একটু উদাহরণটা পড়ি। মনে করো সেখানে 20টি ক্রোমোজোম আছে। কয়টা ক্রোমোজোম আছে? 20টা ক্রোমোজোম আছে। আচ্ছা, এখন এই যে পেজটা মূলত ক্রোমোজোম নেই। আমরা মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস বিভাজিত হয়েছিল মাত্র একবার। মাইটোসিস আগে যেটা পড়ছিলাম দেহকোষের, একবার। আর মিওসিসের মধ্যে নিউক্লিয়াস বিভাজিত হবে 2বার। নিউক্লিয়াস কয়বার বিভাজিত হবে? 2বার বিভাজিত হবে। সেজন্য প্রথম অংশটাকে বলা হয় মিওসিস 1, আর দ্বিতীয় অংশটাকে বলা হয়, দ্বিতীয়বার যখন বিভাজিত হবে তখন সেটাকে বলা হয় মিওসিস 2। মনে রাখবা মিওসিস 2 যেটা, সেটাও একদম মাইটোসিসের মতো। একদম কিসের মতো? মাইটোসিসের মতো। একদম প্রথমেই বুঝে নাও, তাহলে পরে লেখাগুলা গিয়ে বুঝতে আর অসুবিধা হবে না। মাইটোসিসে কী হয়? মাইটোসিসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা যা ছিল তা একই থাকে। এখন মিওসিসে তো হচ্ছে গিয়ে এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। তাহলে অর্ধেকটা কখন হয়? প্রথম অংশে অর্ধেক হয়। প্রথম অংশে কি হয়? অর্ধেক হয়। আসলে প্রথমে দেখি আসলে কিভাবে অর্ধেক হয়। মিওসিস 1 আমরা এখানে লিখি মিওসিস 1, মিওসিস 1। তো মিওসিস 1-এর মধ্যে যেহেতু ক্রোমোজোম বিভাজন হচ্ছে না, কি হচ্ছে না? ক্রোমোজোম বিভাজন হচ্ছে না। আমরা দেখেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনে কি হয়েছিল, এখানে মনে করো 20টা ক্রোমোজোম ছিল। তো এটা যখন বিভাজিত হয়েছে, বিভাজিত হয়ে 40টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 40টা হয়ে গেছে। 40টার 20টা একটা অপত্য কোষে গেছে, আরও 20টা আরেকটা অপত্য কোষে গেছে। এইভাবে যাওয়ার কারণে আমরা, তার মানে ক্রোমোজোম বিভাজিত হয়েছে, নিউক্লিয়াস বিভাজিত হয়েছে, যার কারণে ক্রোমোজোমটা ডাবল বিভাজিত হয়ে ডাবল হয়ে একটা নিউক্লিয়াসে গেছে 20টা আর একটা নিউক্লিয়াসে গেছে 20টা। বুঝতে পারছো? যার কারণে সমান সমান ক্রোমোজোম থেকে গেছে, সমান সমান ক্রোমোজোম থাকছে। এখন আসো আমরা এইখানে প্রথমে মিওসিস যখন বলতেছি, মিওসিস 1-এর মধ্যে কি হয়? ক্রোমোজোম বিভাজন হয় না। কি হয় না? ক্রোমোজোম বিভাজন হয় না, শুধু নিউক্লিয়াস বিভাজন হয়। মিওসিস 1-এ শুধু নিউক্লিয়াস বিভাজন হয়। তাহলে নিউক্লিয়াস যদি বিভাজন হয়, ক্রোমোজোম বিভাজন না হয়, তাহলে ক্রোমোজোম যদি বিভাজন না হয় তাহলে ক্রোমোজোমটা কি ডাবল হবে? ক্রোমোজোমটা ডাবল হবে না। ক্রোমোজোম ডাবল হবে না, তার মানে যতটা আছে ততটাই ভাগ হয়ে 2টা নিউক্লিয়াসে চলে যাবে। এখন 20টা যদি ভাগ হয়, 2 ভাগে ভাগ হলে 10টা 10টা হবে। কয়টা হবে? 10টা 10টা হবে। এইখানে 10 আর এইখানে কত? 10। মিওসিস 1-এ এইখানে 20টা ছিল, সেখান থেকে 10টা 10টা করে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে, কারণ ক্রোমোজোম বিভাজিত হয় নাই এই জন্য। এখন আসো মিওসিস 2। এখন নিউক্লিয়াস তো প্রথমবারে নিউক্লিয়াস বিভাজিত হয়েছে, কিন্তু কি বিভাজিত হয় নাই? ক্রোমোজোম বিভাজিত হয় নাই, যার কারণে নতুন যেই 2টা নিউক্লিয়াস তৈরি হয়েছে সেইখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। প্রথমেই কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে।
এরপরে আসো এই 10টা আবার কি হবে, ভাগ হবে। এখন তো নিউক্লিয়াস আবার বিভাজিত হবে না, কিন্তু এখন নিউক্লিয়াস বিভাজনের সময় ক্রোমোজোমও বিভাজিত হবে। কি হবে? ক্রোমোজোমও বিভাজিত হবে। ক্রোমোজোম যখন বিভাজিত হবে তার মানে সেই ক্রোমোজোমটা ডাবল হচ্ছে। কি হচ্ছে? ডাবল হচ্ছে। তো ডাবল হলে তো সেটা 2 ভাগে ভাগ হয়ে 2টাতে নিউক্লিয়াসে যাবে। তার মানে এইটা তো এখন কি হবে, এইখানে 10টা আসবে, এইখানেও 10টা আসবে, এইখানেও কি আসবে, এইখানেও 10টা আসবে, এইখানেও 10টা আসবে। ভাইয়া বুঝতে পারছো হিসাবটা? এইটাকে বলি মিওসিস 2। এটাকে কি বলা হয়? মিওসিস 2। আমরা সংক্ষেপে মিওসিস 2 বলতে পারি। ঠিক আছে? তো মিওসিস 2টা কিসের মতো? একদম হুবহু মাইটোসিসের মতো। কিসের মতো? মাইটোসিসের মতো। আচ্ছা, আর তার মানে প্রথমে এখন আমরা আসি, তাহলে হিসাবটা আমরা একটু বলি, তাহলে এখন আমরা সংখ্যাটা পড়া খুব সহজ হয়ে যাবে, যেহেতু ব্যাপারটা বুঝে ফেলছি যে যেই বিভাজনের মধ্যে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয় এবং ক্রোমোজোম মাত্র 1বার বিভাজিত হয়, যার কারণে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষ, এটা ছিল আমাদের মাতৃকোষ, আর এটা হচ্ছে কি আমাদের শেষে অপত্যকোষ। তো অপত্যকোষ ক্রোমোজোম, অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। সেই কোষ বিভাজনকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। সেই কোষ বিভাজনকে কি বলা হয়? মিওসিস কোষ বিভাজন বলে। এখন যেহেতু এখানে নিউক্লিয়াস 2বার বিভাজন হয় আর ক্রোমোজোম 1বার বিভাজিত হয়, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে, সেজন্য এটাকে বলা হয় কমে গেছে। কমে যাওয়াকে কি বলা হয়? হ্রাস করা হওয়া, হ্রাসমূলক বিভাজন বলা হয়। এটাকে কি বলা হয়? হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। তাহলে আমরা এখন 2টা জিনিস শিখলাম। একটা হলো গিয়ে অনেকগুলো জিনিসই শিখছি। মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? জনন মাতৃকোষে হয়। কোথায় হয়? জনন মাতৃকোষে। তো জনন মাতৃকোষের মধ্যে বিভাজিত হয়ে এটা মূলত জনন কোষ তৈরি হয়। সেজন্য আমরা যদি জনন কোষ অপশনে থাকে তাহলে আমরা আনসার করতে পারবো যে জনন কোষ উৎপন্ন হওয়ার সময় আমরা কি লিখবো? যে জনন কোষ উৎপন্ন হওয়ার সময় কি ঘটে? মিওসিস ঘটে। হয় কোন জায়গায়? জনন মাতৃকোষে। জনন মাতৃকোষ থেকে জনন কোষ যে সময় উৎপন্ন হয়, সেই উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। বুঝতে পারছো? আচ্ছা, তো নিউক্লিয়াস 2বার ঘটে বিভাজন, আর ক্রোমোজোম ঘটে 1বার, যার কারণে ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। সেজন্য এটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। তো আমরা এইখানে লিখে আছে যে জনন মাতৃকোষ থেকে পুংগ স্ত্রী গেমেট উৎপন্ন হওয়া। পুংগ স্ত্রী গেমেট কি? শুক্রাণু এবং ডিম্বাণু। এগুলো উৎপন্ন হওয়ার সময় এই ধরনের কোষ বিভাজন ঘটে। তো পুরুষের ক্ষেত্রে এটা আমরা প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু আর ডিম্বাণু বলতে পারি। উদ্ভিদের ক্ষেত্রে সেটা পরাগরেণু বা পরাগদানিতে ঘটে এবং গর্ভাশয়ে ঘটে। পরাগরেণু হয়, গর্ভডিম্বক হয়। ঠিক আছে? উদ্ভিদের ক্ষেত্রে আলাদা, আমরা প্রাণীর ক্ষেত্রে এগুলোকে শুক্রাণু আর ডিম্বাণু বলতে পারি। তার মানে এই যে জননকোষ মানে কি? জননকোষ প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু এগুলো উৎপন্ন হওয়ার সময় কি ঘটে? এই মিওসিস কোষ বিভাজন ঘটে। এখন ভাইয়া বলবা যে এই কোষ বিভাজনটা কেন প্রয়োজন? এই কোষ বিভাজনটা কেন প্রয়োজন? আমরা পরের স্লাইডে গেলে এই ঘটনাটা পড়ব। পরের স্লাইডে গিয়ে একটা মজার জিনিস পড়ব। এই যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার সময়, শুক্রাণু এবং ডিম্বাণুকে কি বলে? জননকোষ বলে। আমরা সহজে শুধু বলবো যে জননকোষ তৈরি হওয়ার সময় দেহকোষে, জননকোষের মধ্যে কি থাকে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে। কিসের অর্ধেক? দেহকোষের অর্ধেক থাকে। জননকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা দেহকোষের অর্ধেক থাকে। এই অবস্থাটাকে একটা স্পেশাল নাম আছে, নামটা হলো হ্যাপ্লয়েড। নামটা কি? হ্যাপ্লয়েড। আর সংক্ষেপে এটাকে লেখা হয় এন। সংক্ষেপে এটাকে কি লেখা হয়? এন লেখা হয়। এখন আসো তাহলে ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড হলো সাধারণ অবস্থায় যেরকম আছে সেই রকমটা, সেটাকেই ডিপ্লয়েড বলে। আর আবার অন্যভাবে আমরা বলতে পারি যে এই 2টা হ্যাপ্লয়েড মিলে যখন আবার পুনরায় কি তৈরি করবে? মিলিত হয়ে ডিপ্লয়েড তৈরি করে, অর্থাৎ জাইগোট তৈরি করে। 2টা জননকোষ মিলিত হয়ে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম যুক্ত একটি কোষ তৈরি করে। এই কোষের নামকে বলা হয় জাইগোট। তো এটা পূর্ণ সংখ্যক ক্রোমোজোম যে কোষটা গঠন করে, এই অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড। ঠিক আছে? তো আমরা এই জিনিসটা আমাদের জীবের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বজায় বংশ পরম্পরায় মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বজায় রাখার জন্য খুব বেশি জরুরি। কেন জরুরি, কিভাবে জরুরি, আসো আমরা সেটা পড়বো এখন। তো আমরা এখন আর 20 আর 10 দিয়ে বুঝবো না, এখন আমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দিয়ে বুঝবো। জনন মাতৃকোষ,
মনে রাখবা জনন মাতৃকোষ ছিল 2n, দেহকোষের মতো এটা, ঠিক আছে, এটা দেহকোষের মতো, জনন মাতৃকোষের 2n আছে। মিওসিস প্রক্রিয়া সেটা কি হয়ে গেছে, জনন মাতৃকোষ থেকে জনন কোষ হয়ে গেছে, জনন মাতৃকোষ থেকে কি হয়েছে, জনন কোষ হয়ে গেছে। জনন কোষের নাম মনে করে এটা শুক্রাণু, n হইল, এটার নাম কি, শুক্রাণু। এই দিকে আরেকটা জনন মাতৃকোষ ছিল, একটা একজন মনে করো স্ত্রী লোকের এটা জনন মাতৃকোষ ছিল, সেখান থেকে ডিম্বাণু তৈরি হয়েছে। কোন প্রক্রিয়ায়, মিওসিস প্রক্রিয়ায়। আমরা এখানে প্রক্রিয়ার নাম লিখবো মিওসিস। এইটা হচ্ছে কি মিওসিসের প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জরুরি, কিংবা আমরা হচ্ছে কি যদি বলি যে মিওসিস কেন গুরুত্বপূর্ণ, তখন এই চিত্র দিতে হবে। এটা বইয়ের মধ্যে এই চিত্র দেওয়া আছে, এই চিত্রটাই ভাইয়া তোমাদের বোঝাচ্ছি। তো উপরে যে 2n যেটা ছিল এগুলোর নাম কি, জনন মাতৃকোষ, এগুলোর নাম কি, জনন মাতৃকোষ। তো এগুলো কি ছিল, 2n অবস্থায় ছিল। এখান থেকে মিওসিস প্রক্রিয়া কি হয়েছে, n হয়ে শুক্রাণু আর ডিম্বাণু হয়েছে। এই n দুইটা মিলিত হয়ে আবার 2n গঠিত হয়েছে, আবার কি হয়েছে, 2n গঠিত হয়েছে। এটাকে বলা হয় জাইগুট। এটার নাম কি, জাইগুট। এই জাইগুটটাই মূলত আস্তে আস্তে বড় হয়ে একটা ভ্রূণ তৈরি হয়, সেই ভ্রূণটাই আরো বড় হয়ে, এই যে আমরা একটু আগে পড়েছিলাম না যে মাইটোসিসের মধ্যে যে ভ্রূণর পরিবর্তন হয়, ভ্রূণটা বড় হয় মাইটোসিস প্রক্রিয়া। এই 2nটা আবার মাইটোসিস প্রক্রিয়া 2n থেকে আবার 2n হয়, 2n থেকে 2n হয়। তো এরকম 2n থেকে 2n অর্থাৎ ডিপ্লয়েড কোষ বড় হতে হতে একটা শিশুটা বড় হয়। এখন আমারে বলো, যদি এই যে জনন মাতৃকোষ থেকে n না হইতো, তাহলে যদি 2nই থাকতো, তাহলে একটা 2n আর একটা 2n মিলে, শুক্রাণুর 2n আর ডিম্বাণুর 2n মিলে কত n হইতো, 4n হয়ে যেত। জাইগুটটা কত n হইতো, 4n হয়ে যেত। তাহলে একটা ছোট শিশু যখন জন্ম নিত, তো তার পিতামাতা থেকে সে ডাবল হয়ে যেত, তার পিতামাতা থেকে সে কি হয়ে যেত, ডাবল হয়ে যেত। তার যে বৈশিষ্ট্য সেটা পিতামাতার মতো আর থাকতো না, সেটা চেঞ্জ হয়ে যেত। অর্থাৎ পিতামাতার মতো তার সন্তানের বৈশিষ্ট্যটা থাকার জন্য এই মিওসিসটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি ভাইয়া তোমাদের বুঝাইতে পারছি। মিওসিস কোথায় হয়, জনন মাতৃকোষে। জনন মাতৃকোষ থেকে কি হয়, জনন মাতৃকোষ কোথায়, এই যে ডিম্বাশয় আর গর্ভাশয়, এটা হচ্ছে জনন, সেখানে জনন মাতৃকোষ। সেই গর্ভাশয়ের থেকে জনন মিওসিস হয়ে কি হয়, ডিম্বাণু আসে। আর শুক্রাশয় থেকে, আমরা শুক্রাশয় ডিম্বাশয় পড়তে পারি যে শুক্রাশয় থেকে শুক্রাণু আসে মিওসিস প্রক্রিয়ায়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসে। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কি তৈরি হয়, জাইগুট তৈরি হয়। এই জাইগুটটা কি হয়, এই জাইগুটটা পরবর্তীতে বড় হয়ে ভ্রূণ তৈরি হয়। কি তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? এখন আসো আমরা মিওসিসের কিছু বৈশিষ্ট্য পড়ি। মাইটোসিস যেরকম বৈশিষ্ট্য পড়ছিলাম, এখন মিওসিসের বৈশিষ্ট্য পড়বো। তো প্রথমত হচ্ছে কি, বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে দিতে হবে এটা কোন জায়গায় হয়। তো আমরা জানি মিওসিস হয় জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে হয়ে এরপরে একটা জনন কোষ তৈরি হয়। এই জিনিসটা একটু ক্লিয়ার দেখো যে মূলত হচ্ছে জনন মাতৃকোষ, এই জায়গার মধ্যে হচ্ছে কি ঘটে, মিওসিসটা ঘটে। জনন মাতৃকোষ এই জায়গার মধ্যে মিওসিস ঘটে। আর এই মিওসিসের মাধ্যমে জননকোষ তৈরি হয়। কি তৈরি হয়, জননকোষ তৈরি হয়। তার মানে জনন মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় জননকোষ তৈরি হয়। তাহলে প্রশ্ন যদি আসে মিওসিস কোথায় ঘটে, জনন মাতৃকোষে। আর কোন জিনিস উৎপন্ন হওয়ার জন্য মিওসিস হয়, জননকোষ উৎপন্ন হওয়ার জন্য মিওসিস হয়। আচ্ছা, তারপর আর উল্টাটা কোন জায়গায় হয়, হ্যাপ্লয়েড কোষ বা নিম্ন শ্রেণীর জীবের মধ্যে হ্যাপ্লয়েড কোষ থেকে যখন নিম্ন শ্রেণীর জীব, যেগুলো হ্যাপ্লয়েড জীব আছে, সেগুলোতে জাইগুটের মধ্যে মিওসিস ঘটে। কোথায় ঘটে, জাইগুটের মধ্যে মিওসিস ঘটে। এরপরে আসো কোন ধরনের এই যে মিওসিস কোষ বিভাজনটার কারণে কয়টা কোষ উৎপন্ন হয়, 4টা কোষ উৎপন্ন হয়। আমরা দেখছি যে একবার মিওসিস হইলে দুইবার নিউক্লিয়াস বিভাজিত হয়, যার কারণে 4টা কোষ উৎপন্ন হয়। এই যে এই মিওসিস কোষ বিভাজনে 4টা কোষ উৎপন্ন হয়। আচ্ছা, ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। আর নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, 2বার বিভাজিত হয়। আচ্ছা, 4টা যেই কোষ তৈরি হইল, এগুলো তো অপত্য কোষ। তো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার
অর্ধেক হয়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়, অর্ধেক হয়। এখন আসো আমরা পড়ি যে কোন জায়গায় মিওসিসটা হয়। মিওসিসটা হয় মূলত হচ্ছে ডিপ্লয়েড কোষ, আমাদের উন্নত শ্রেণী ডিপ্লয়েড জীবের জনন কোষে। কোথায় ঘটে, জনন কোষে, বা আমরা বলতে পারি গ্যামেট সৃষ্টি। গ্যামেট মানে জনন কোষ, গ্যামেট মানে জনন কোষ, জনন কোষ সৃষ্টির সময়, অথবা বলতে পারি জনন কোষে, জনন মাতৃকোষে জীবের জনন কোষ বা গ্যামেট তৈরির সময় এটা ঘটে, অথবা বলতে পারি এটা জনন মাতৃকোষে ঘটে। এই যে জনন মাতৃকোষে ঘটে, জনন কোষ তৈরি হওয়ার সময় জনন মাতৃকোষে ঘটে। এখন আসো তো, যার কারণে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। আর সুপুষ্পক উদ্ভিদের বেলায় কোথায় ঘটে, পরাগধানী এবং গর্ভাশয়ের মধ্যে ঘটে, পরাগধানী এবং গর্ভাশয়ের মধ্যে মানে। আর প্রাণীর কোথায় ঘটে, প্রাণীর হচ্ছে গিয়ে ঘটে শুক্রাশয় আর ডিম্বাশয়ের মধ্যে। আর হ্যাপ্লয়েড জীবের কোথায় ঘটে, হ্যাপ্লয়েড জীবের জাইগোটের মধ্যে ঘটে। এখন আসো মিওসিস কোষ বিভাজনের প্রক্রিয়াটা কিভাবে, আমরা ইতিমধ্যে এটা দেখে আসছি, দুইটা ধাপে ঘটে, মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 1টাতে হচ্ছে গিয়ে ক্রোমোজোম বিভাজিত হয় না, যার কারণে নিউক্লিয়াস শুধু বিভাজিত হয়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। প্রথম বিভাজনের সময় কি ঘটে, প্রথম বিভাজনের সময় দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। প্রথম যে মিওসিস, সেটাকে মিওসিস 1 বলে। মিওসিস 1-এর মধ্যে ক্রোমোজোম সংখ্যা বিভাজিত হয় না, যার কারণে বিভাজিত না হওয়ার কারণে, ক্রোমোজোমটা বিভাজিত না হওয়ার কারণেই যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই নতুন যেই দুইটা নিউক্লিয়াস হচ্ছে সেই সংখ্যাটা দুই ভাগে ভাগ হয়ে চলে যাচ্ছে, যার কারণে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় বেলায় কি হচ্ছে, দ্বিতীয়টাতে হচ্ছে ক্রোমোজোমও বিভাজিত হচ্ছে, নিউক্লিয়াসও বিভাজিত হচ্ছে, একদম মাইটোসিসের মতো। সেজন্য দ্বিতীয় বিভাজনটাকে একদম মাইটোসিস বিভাজনের অনুরূপ বলা হয়, মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ বলা হয়। প্রশ্ন যদি আসে মাইটোসিসের অনুরূপ কোনটি, অপশনে যদি থাকে মিওসিস তো মাইটোসিসের অনুরূপ না, কারণ মিওসিস টোটালটা হচ্ছে গিয়ে মাইটোসিসের অনুরূপ না। মিওসিস 1ও না, কারণ মিওসিস 1-এ ক্রোমোজোম বিভাজিত হয় না, যার কারণে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মিওসিস 2, এটা হলো উত্তর। মিওসিস 2-এর মধ্যে একদম মাইটোসিসের অনুরূপ, এটা হচ্ছে নিউক্লিয়াসও বিভাজিত হয়, সেই সাথে ক্রোমোজোমও বিভাজিত হয়, যার কারণে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, যার ফলে টোটালটা মিলে কি হয়, জনন মাতৃকোষ 2n থেকে 4টি অপত্য কোষ, যেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড n হয়ে যায়। জনন কোষ থেকে এই যে আমরা পড়ছিলাম যে 2n থেকে n দুইটা হয়, 2n থেকে n দুইটা হয়, এটা হচ্ছে গিয়ে মিওসিস 1। আর এই n থেকে আরেকটা n, এটা আরেকটা n হইল, এই n থেকে আরেকটা n, এই টোটাল হচ্ছে 4টা কোষ তৈরি হইল, একটা 2n থেকে মোট 4টা nn। এই জিনিসটা কিন্তু তোমরা যদি একা দিতে পারো মিওসিস প্রক্রিয়ায়, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, 2n থেকে একটা n হইল, এরপরে একটা n, পরেরটা তো জাস্ট n থেকে n থেকে n হওয়া, প্রথমটাতে শুধু 2n থেকে n হয়। ঠিক আছে, বুঝতে পারছো, এরকম হচ্ছে 4টা অপত্য কোষ তৈরি হয়। এখন আমরা পড়ব বংশগতি নিয়ে। কি নিয়ে? বংশগতি জিনিসটা কি আগে একটু বোঝার চেষ্টা করি। বংশগতি হলো বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তানের মধ্যে স্থানান্তরিত হওয়াকে বংশগতি বলা হয়। কি বলছি? বাবা মায়ের বৈশিষ্ট্য, বাবা মায়ের চুলের রং যেরকম আছে সেটা সন্তানের চুলের রঙের মতো। এই যে আমাদের বেশিরভাগ বাবা মায়ের, আমাদের বাংলাদেশে যারা আছে চুলের রং কি? কালো। তো আমাদের বাবা মায়ের চুলের রং কি ছিল? কালোই ছিল, কালো থেকে কালো, যদিও বৃদ্ধ হওয়ার পরে হয়তো বা সাদা হয়ে যায়, তো আমরাও তো বৃদ্ধ হলে হয়তো বা সাদা হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে কি, এই যে একটা বৈশিষ্ট্য পিতামাতা থেকে তার সন্তানের মধ্যে আসার যে প্রক্রিয়াতে এই বৈশিষ্ট্যগুলো আসে, সেটাকেই বলা হয় বংশগতি। তাহলে আমরা বলতে পারি যে পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততি অর্থাৎ নিজের ছেলে মেয়ে নাতিপতি যারা আছে সবার মধ্যে যে প্রক্রিয়া সঞ্চালিত হয়, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? বংশগতি বলা হয়। বংশগতি বলা হয়। আর বংশগতির মাধ্যমে যেই বৈশিষ্ট্যগুলো সন্তান পেল, সেগুলোকে বলা হয় বংশগত বৈশিষ্ট্য। সেগুলোতে কি বলা হয়? সেগুলোতে বলা হয় বংশগত বৈশিষ্ট্য। তো ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে কি হয়?
এই বংশগতি নিয়ে গবেষণা করছেন কারা? বংশগতি নিয়ে আধুনিক বংশগতি নিয়ে গবেষণা করছেন গ্রেগর মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। ওনার নাম হলো গ্রেগর জোহান মেন্ডেল। তো ওকে যদিও জোহান মেন্ডেল বলা হয় সংক্ষেপে। তো উনি এইটা নিয়ে হচ্ছে গিয়ে প্রথম বংশগতি সম্পর্কে ধারণা দেন এবং পরবর্তীতে যেই বংশগতি নিয়ে আধুনিক যেই তত্ত্বগুলো আসছে, সেই আধুনিক তত্ত্বগুলো কিন্তু ওনার যেই গবেষণা সেটার উপর ভিত্তি করেই আসছে। ঠিক আছে, সেজন্য গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। কিসের জনক বলা হয়? বংশগতির জনক। বংশগতির জনক কেন বলা হয়? কারণ তিনি প্রথম এইটা নিয়ে গবেষণা করছেন, প্রথম এটা নিয়ে সঠিক একটা ধারণা দিছেন, প্রথম এটা নিয়ে গবেষণা করে সঠিক ধারণা দিছেন। তাহলে আমরা বংশগতিকে জানলাম, বংশগতির এটা খুবই গুরুত্বপূর্ণ। বংশগতির জনককে গ্রেগর জোহান মেন্ডেল। এখন আসো আমরা এই যে বংশগতিটা কিসের মাধ্যমে, কিভাবে আসে, কোন জিনিসগুলো এখানে গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে জানবো। মূলত নিউক্লিয়াসের মাধ্যমে। নিউক্লিয়াসটা বলছিলাম না যে কোষের মস্তিষ্ক, নিউক্লিয়াসটাই মূলত মস্তিষ্ক কী করে আমাদের শরীরে, আমরা হাত উপরে তুলবো নাকি নিচে নামাবো, এটা আমাদের মস্তিষ্ক থেকে সিগন্যাল আসে। তো ঠিক একইভাবে একটা কোষ দেখতে কীরকম হবে সেটা মূলত নিউক্লিয়াস থেকে সিগন্যাল আসে, সেজন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। তো নিউক্লিয়াসের কোন জায়গা থেকে আসে? সেটা হলো ক্রোমোজোম থেকে। নিউক্লিয়াসের ক্রোমোজোম, নিউক্লিয়াসের সাধারণ অবস্থায় তো এই যে ক্রোমোজোমগুলা রেটিকুলাম আকারে থাকে। কীরকম থাকে? রেটিকুলাম আকারে থাকে, এরকম পেঁচানো রেটিকুলাম আকারে থাকে। এই রেটিকুলামগুলো আমরা ক্রোমোজোম আকারে কখন দেখি? এগুলা কখন ক্রোমোজোম আকারে দেখি? এই যে একটা পরিষ্কার, এই যে দেখো, আমরা খুব সুন্দর একটা চিত্র এখানে আছে, যে এইটা হলো একটা ক্রোমোটিড। এটা কি? একটা ক্রোমোটিড। আর এই পাশেরটা আর একটা ক্রোমোটিড। দুইটা ক্রোমোটিড, মাঝখানে হচ্ছে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে যুক্ত আছে। এই যে একটা মূলত হচ্ছে কি এইটা, আর এই টোটালটাকে কি বলা হচ্ছে? ক্রোমোজোম। আর এই টোটালটার নাম কি? ক্রোমোজোম। এই ক্রোমোজোমটাই মূলত লম্বালম্বি ভাগ হয়ে দুইটা অংশ হয়, যেই দুইটা অংশকে দুইটা ক্রোমোটিড বলা হয়। আর এটা কানেক্টেড থাকে দুইটা ক্রোমোটিড সেন্ট্রোমিয়ারের মাধ্যমে। এই যে জিনিসটা, আমরা এই জিনিসটা কখন দেখি? কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশায়। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় দেখেছিলাম? প্রোফেজ দশায়। তার মানে মাইটোসিস কোষ মূলত এগুলো রেটিকুলাম আকারে থাকে কোষের মধ্যে, কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের সময় যে প্রোফেজ দশা, সেই প্রোফেজ দশায় এই ক্রোমোজোমকে স্পষ্টভাবে ধারণা পাওয়া যায়, স্পষ্টভাবে দেখা যায়। ঠিক আছে, তো সেখানে কি থাকে? আমরা যেটা বলছি যে দুইটা ক্রোমোটিড অংশে ভাগ থাকে, সেটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। তো ক্রোমোটিডগুলো পরস্পর যুক্ত থাকে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত একটা ক্রোমোজোমের বৈশিষ্ট্য। এই ক্রোমোজোমের মধ্যেই মূলত ডিএনএ থাকে, আরএনএ থাকে, যেটা আমরা নিউক্লিক অ্যাসিড জায়গায় পড়বো। আসো এই টপিকটা পড়ি, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মূলত দুই ধরনের হয়, একটা হলো ডিএনএ আর একটা আরএনএ। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের হয়? দুই ধরনের হয়, ডিএনএ আরএনএ। ডিএনএ মানে হলো ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডি রাইবো, ডি থেকে হচ্ছে গিয়ে এই যে ডি আসছে ডি থেকে, আর রাইবো থেকে আসছে, সরি ডি রাইবো থেকে আসছে ডি, আর নিউক্লিক অ্যাসিড থেকে আসছে এন, আর নিউক্লিক এটা থেকে আসছে এন, আর এ আসছে অ্যাসিড থেকে। ডি রাইবো এই জায়গা থেকে আসছে ডি, নিউক্লিক থেকে আসছে এন, ডিএন, আর অ্যাসিড থেকে আসছে এ, ডিএনএ। বুঝতে পারছো? ঠিক একইভাবে আরএনএ আসছে রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে, তাহলে রাইবো থেকে আর, নিউক্লিক থেকে এন, আর অ্যাসিড থেকে এ। আচ্ছা, তো এই আমাদের যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ, ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। এখান থেকে অনেক প্রশ্ন আসে যে ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ডিএনএ। তো এই যে আমাদের বংশগতির দ্বারা আমরা বলছিলাম যে বংশগতির একজনের থেকে আরেকজনের বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়া, এই ধারাটা মূলত এই ডিএনএ আর আরএনএর মাধ্যমে স্থানান্তরিত হয়, ডিএনএ আর আরএনএর মাধ্যমে স্থানান্তরিত হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখন আসো
ডিএনএর মাধ্যমে কাদের চায়, আর মূলত আমাদের যে উন্নত জীব আছে সেই উন্নত জীবের মধ্যে ডিএনএর মাধ্যমে সেগুলো স্থানান্তরিত হয়, আর অনুন্নত জীবের মধ্যে আরএনএ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তাহলে আমরা আপাতত ডিএনএ নিয়ে পড়ি। তো সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য, কোন ধরনের বৈশিষ্ট্য? জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারককে ডিএনএ। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে কি, আমার বাবার গলা যেরকম ছিল আমার গলার স্বর একই রকম হতে পারে, এটাকে হচ্ছে কি একটা চারিত্রিক বৈশিষ্ট্য। বা আমার চোখের রং বর্ণ এগুলোও কিন্তু এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য। তো এখানে ওই চরিত্র বোঝাচ্ছে না, এখানে চারিত্রিক বৈশিষ্ট্য বলতে আকার, আকৃতি, আচরণ সবগুলাকেই একসাথে বোঝাচ্ছে। তো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? ডিএনএর মাধ্যমে। এবং পুরুষানুক্রমে একজনের ডিএনএ থেকে আরেকজনের ডিএনএ স্থানান্তরিত হওয়ার মাধ্যমেই মূলত এটা বংশগতিতে যায়। ঠিক আছে, তো ডিএনএর মধ্যে যেই অংশটা এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, পুরা ডিএনএ তো আর বৈশিষ্ট্য, ডিএনএর একটা স্পেশাল অংশ আছে যেইটা মূলত এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দায়ী, সেটাকে বলা হয় জিন। আসো আমরা আবার জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করি, একটা চিত্র একে আমি জিনিসটা তোমাদের বুঝাই। মূলত মনে করো নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম আছে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ। আচ্ছা, ডিএনএর মধ্যে ডিএনএই মূলত হচ্ছে গিয়ে প্রকৃত এই যে দ্বারক বাহক, এই যে আমাদের বংশগতীয় যেই বৈশিষ্ট্যগুলো, সেটার মধ্যে ডিএনএর মধ্যে যেটা এই কাজটা করে, এই যে বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের কাজটা করে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশকে, ডিএনএর একটা অংশ যেটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হয় জিন। সেটাকে কি বলা হয়? জিন। তাহলে আমরা ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ, ডিএনএর একটা অংশ হলো জিন যেটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জীবের। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ডিএনএ হলো ক্রোমোজোমের জিনের রাসায়নিক রূপ। ডিএনএ কি? ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের একটা রাসায়নিক রূপ। আমরা উল্টাভাবে যদি বলি, আমরা ডিএনএর যেই অংশটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে জিন বলে, আর জিন আমরা যদি উল্টাভাবে বলি, জিনের রাসায়নিক রূপ কি? ডিএনএ। জিনের রাসায়নিক রূপ কি? ডিএনএ। আচ্ছা, তাহলে যেসব জীবের ডিএনএ থাকে না সেক্ষেত্রে আরএনএর মধ্যে, আমরা একটু আগে বলছিলাম যে যেখানে ডিএনএ থাকে না যেসব জীবে, সেই সব জীবে আরএনএ তাকে জিন হিসেবে। আরএনএ জিনের কাজ করে, আরএনএর একটা অংশ জিনের কাজ করে। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস, টিএমবি। তামাক গাছের মোজাইক ভাইরাসকে কি বলে? টিএমবি। তো টিএমবিতে আমরা বলছিলাম না যে একদম ভাইরাস ব্যাকটেরিয়া লেভেলের ছোট ছোট যেই সব অণুজীব আছে বা এক নিম্ন শ্রেণীর প্রাণী আছে, সেখানে হচ্ছে গিয়ে আরএনএটা হচ্ছে জিনের কাজ করে বা এই বংশগতির নিয়ন্ত্রণের কাজ করে। তাহলে তোমরা বুঝতে পারছো, আমরা মূলত রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আছে, আরএনএ আছে। ডিএনএ হলো আমাদের ক্রোমোজোমের প্রধান উপাদান, তার মধ্যে ডিএনএর যেই অংশটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেটাকেই বলা হয় জিন। আসো আমরা একদম শেষের দিকে চ্যাপ্টারে চলে আসছি। তো এই যে জীবের বৈশিষ্ট্য এক বা একাধিক কি থাকে? জিন থাকে। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, একটা জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করতে পারে। জাস্ট মনে করো চুলের রঙের জন্য অনেকগুলা জিন কাজ করতেছে। আবার দেখা যায় শুধুমাত্র একটা জিন দিয়েই চোখের রং, নাকের গঠন সবগুলা নিয়ন্ত্রিত হয়ে যাইতেছে। ঠিক আছে, তোমরা এই জিনিসটা হচ্ছে গিয়ে বুঝতে পারছো আশা করি, যে জিনটা একটা জিন দিয়ে অনেকগুলা কাজ হইতে পারে, অনেকগুলা বৈশিষ্ট্য হইতে পারে। আবার একটা জিন দিয়েই অনেকগুলা বৈশিষ্ট্য হয়, আবার অনেকগুলা বৈশিষ্ট্যের জন্য একটা বৈশিষ্ট্যের জন্য আবার অনেকগুলা জিন কাজ করতে পারে। ঠিক আছে, তো মিওসিস কোষ বিভাজনের কারণে এই বংশগতির ধারাটা অব্যাহত থাকে। মিওসিস কোষ বিভাজন হওয়ার কারণেই আমাদের এই বংশগতি, অর্থাৎ একটা পিতামাতার শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে তাদের কোষের যেই বৈশিষ্ট্যগুলা সেগুলা ক্রোমোজোমের মধ্যে থাকে, সেই ক্রোমোজোমটাই তো শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে থাকে, সেগুলা মিলে সন্তানের মধ্যে সেটা প্রবাহিত হয়। ঠিক আছে, আচ্ছা, তার মানে মিওসিস কোষ বিভাজন এখানে গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ কি? ক্রোমোজোম এখানে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের বইয়ের একদম শেষে একটা প্রশ্ন দেওয়া আছে যে মানুষের দেহকোষে হচ্ছে 46টি কি থাকে? ক্রোমোজোম থাকে। 46টি ক্রোমোজোম থাকে। জননকোষ এবং ভ্রূণকোষের সংখ্যা
জনন কোষে ও ভ্রূণের কোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? আমরা তো জানি জনন কোষে অর্ধেক থাকে, এন হ্যাপ্লয়েড সংখ্যক থাকে, আর ভ্রূণকোষে কত থাকে? ডাবল। সাধারণত হচ্ছে গিয়ে যখন হচ্ছে দুইটা শুক্রাণুর মধ্যে এন থাকে আর ডিম্বাণুর মধ্যে এন থাকে, শুক্রাণু আর ডিম্বাণু মিলে যখন কি তৈরি হয়, জাইগোট তৈরি হয়, তখন 2n হয়ে যায়। তার মানে একটা মানুষের যদি দেহকোষের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে, তাহলে যখন জনন কোষে হবে তখন তার অর্ধেক হয়ে 23টি হয়ে যাবে। জনন কোষে কয়টি থাকবে? এইখানে 23টি থাকবে, এইখানে 23টি। মানে আমরা বলতে পারি যে জনন কোষের উত্তর হচ্ছে জনন কোষে কয়টা থাকবে? 23টি। আর ভ্রূণের কোষে কয়টা থাকবে? ভ্রূণ তো হচ্ছে গিয়ে এই জাইগোট তৈরি হয়েছে, সেই জাইগোটই তো বড় হয়ে ভ্রূণ হবে, তাহলে সেখানে 2n হয়ে গেছে, তার মানে আবার 46টি হয়ে গেছে। আবার কতটি হয়ে গেছে? 46টি হয়ে গেছে। তার মানে এই চ্যাপ্টারে আমরা এমাইটোসিস, মাইটোসিস, মিওসিস সবগুলা পড়লাম। কেন এগুলো গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য সেগুলো পড়লাম, এবং আমাদের বংশগতি কিভাবে নিয়ন্ত্রিত হয়, বংশগতীয় বৈশিষ্ট্যগুলো কিভাবে পিতামাতা থেকে সন্তানের দেহে আসে সেটা আমরা পড়লাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।